প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আমি আজ আলোচনা করব অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম উপন্যাস নিয়ে। এই উপন্যাসটিকে অত্যন্ত সহজভাবে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এই উপন্যাসটিকে খুব ভালোভাবে বুঝতে হলে প্রথমে উপন্যাসটির চরিত্রগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র তিতাস নদী নিজেই। অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে কিশোর, যে হচ্ছে অনন্তর বাবা। তারপর হচ্ছে সুবল, সে কিশোরের বন্ধু এবং বাসন্তীর স্বামী। এরপর রয়েছে তিলকচাঁদ, বাসিরাম মোড়ল, অনন্তর মা অনন্ত, রামকেশব, ইনি কিশোরের বাবা, গগনমালো, ইনি সুবলের বাবা। তারপর রয়েছে অনন্তবালা, অনন্তের বন্ধু, প্রেমিকাও বলা যায়। এরপর রয়েছে উদয়তারা, যিনি বনমালীর বোন। তিতাস একটি নদীর নাম উপন্যাসে মোট 4টি অধ্যায় রয়েছে এবং প্রতিটি অধ্যায়ে 2টো করে খণ্ড রয়েছে, অর্থাৎ মোট 8টি খণ্ড। আমি এই 4টি অধ্যায়ের 8টি পরিচ্ছেদকে সংক্ষিপ্ত করে বর্ণনা করছি। প্রথম অধ্যায়, প্রথম পরিচ্ছেদ, তিতাস একটি নদীর নাম। তিতাস একটি নদীর নাম। তার কুল জোড়া জল, বুক ভরা ঢেউ, প্রাণ ভরা উচ্ছ্বাস। স্বপ্নের ছন্দে সে বয়ে চলে। পদ্মা মেঘনার মতো বিরাট বিভীষিকা তার মধ্যে নেই। তিতাস মাঝারি নদী। তিতাস শাহী মেজাজে চলে। তার সাপের মতো বক্রতা নেই, কৃপণের মতো কুটিলতা নেই। তিতাসের বুকে তেমন কোনো ইতিহাসও নেই। তার তীরে বড় বড় নগর নেই, ভূগোলের পাতায় তার নাম নেই। তিতাস শুধুমাত্র একটি নদী। অনেক নদী আছে বর্ষার সময় পানিতে ফুলে ফেঁপে ওঠে, আবার শীতকালের দিকে পানি শুকিয়ে যায়। তিতাস এমন নদী নয়। তিতাসের 13 মাইল দূরে এমনই, অর্থাৎ বর্ষার সময় পানি বৃদ্ধি পায় এবং শীতকালে পানি কমে যায়, এমনই একটি নদী আছে যার নাম বিজয় নদী। তিতাসের পাড়ের জেলেদের অনেক আত্মীয় বিজয় নদীর পাড়ের গ্রামগুলোতে থাকে। তিতাসের পাড়ের ওরা মাঝে মাঝে সেখানে বেড়াতে যায়। তখন চৈত্রের খরায় বিজয় নদীর রূপ দেখে তারা আফসোস করে। তিতাস কখনো চৈত্রের খরায় শুকিয়ে যায় না। তিতাসে কত জল, কত স্রোত, কত নৌকা, সব দিক দিয়েই তিতাস অকৃপণ। আর বিজয় নদীর তীরে তীরে যে মালোরা ঘর বেঁধেছে তাদের কত কষ্ট। নদী শুকিয়ে গেলে তাদের নৌকাগুলো অচল হয়ে থাকে, আর কাঠ ফাটা রোদে সেগুলো কেবল ফেটে ফেটে যায়। তিতাস কত শান্ত নদী। তিতাসের বুকে ঝড় তুফানের রাতেও স্বামী পুত্রদের পাঠাতে ভয় করে না। স্ত্রীরা মনে করে স্বামীরা তাদের হাতের মধ্যে আছে, মায়েরা ভাবে ছেলেরা ঠিক মায়ের বুকে থেকেই মাছ ভরা জাল গুটাচ্ছে। বর্ষাকালের আর খুব বেশি দেরি নেই। বিজয় নদীর পাড়ের মালোরা অর্থাৎ জেলেরা বর্ষাকালের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে। তার মধ্যে একজন মালো হচ্ছে গৌরাঙ্গ। তার অবস্থা এখন খুবই খারাপ। তার দিন যেন আর চলতে চাইছে না। বর্ষার প্রস্তুতি স্বরূপ জাল নৌকা ঠিক করা বা নতুন করে কেনার জন্য যে টাকার দরকার সেটা তার কাছে নেই। নিত্যানন্দের অবস্থা তারই মতো। নিত্যানন্দ থাকে উত্তরের ঘরে। তার স্ত্রী আছে, একটি ছেলে এবং একটি মেয়ে আছে। নিত্যানন্দের দিকে তাকিয়ে গৌরাঙ্গ চমকে ওঠে। যেখানে গৌরাঙ্গ একা থেকেও সে অভাব থেকে বের হতে পারছে না, সেখানে নিত্যানন্দ কিভাবে এতগুলো মানুষকে নিয়ে সংসার টিকিয়ে রেখেছে। পশ্চিমের ভিটায় গৌরাঙ্গ সুন্দরের ঘর। সে নিত্যানন্দকে ডেকে বলে যে এখন তাদের বোধাই মালোর বাড়িতে যাওয়া উচিত। নয়নপুরে বোধাই মালো টাকার দিক দিয়ে সব মালোদের চেয়ে বড়। বাড়িতে 4-5টা ঢেউটেনের ঘর, 2 ছেলে রোজগারি লোক। বোধাই হাতির মতো মোটা ও কালো, শরীরে হাতির মতো শক্তি।
তার কারবার অন্য ধরনের। বড় বড় দিঘি ইজারা নিয়ে মাছের পোনা ফেলে সে। নদীতে জল না থাকলে মালোরা যখন দুই চোখে অন্ধকার দেখে তখন তারা বোধাই মালোর কাছে যায় সাহায্যের জন্য। তিতাস একটি নদীর নাম। এই নামের ব্যুৎপত্তিগত অর্থ তার তীরের লোকেরা জানে না, জানার চেষ্টাও তারা করে না, প্রয়োজনও হয় না। তবে এই নামটি তাদের কাছে বেশ মিষ্টি লাগে। তিতাসকে তারা প্রাণ দিয়ে ভালোবাসে, তাই এই নামের মালা তাদের গলায় ঝোলানো। নদীর একটা দার্শনিক রূপ আছে। নদী বয়ে চলে, সময়ও বয়ে চলে। সময়ের বয়ে যাওয়ার কোনো শেষ নেই, নদীর বয়ে যাওয়ারও কোনো শেষ নেই। তিতাস সাধারণ একটি নদী মাত্র। কোনো ইতিহাসের বইয়ে, কোনো রাষ্ট্র বিপ্লবের ধারাবাহিক বিবরণীতে এই নদীর নাম কেউ খুঁজে পাবে না। তবু এই নদী এই মালুদের কাছে বেশ প্রিয়, বেশ সত্য। সত্য এই নদীর তীরের মানুষেরাও। তারা শীতের রাতে কেউ কেউ কাঁথার নিচে ঘুমায়, কেউ কেউ নদীর জলের উপরে কাঠের নৌকায় ভাসে। মায়েরা বোনেরা কাঁথার তলে ঘুমানো ছেলেদেরকে জাগিয়ে দেয় ভোর হলে। তারা নদীর কাছে এসে দেখে সকাল হয়েছে। এভাবে সময় এগিয়ে আসে, আসে বসন্ত। এই সময় মাঠের ওপর রং থাকে না। তিতাসের তীর ছুঁয়ে যাদের বাড়িঘর তারা জেলে। তিতাসে মাছ ধরে তারা বিক্রি করে খায়। তাদের বাড়ির পেছনে একটি করে নৌকা বাঁধা থাকে। বসন্ত তাদের মনে রঙের উল্লাস জাগায়। বসন্ত এমনই ঋতু, এই সময় সকলের মনে প্রেম জাগে, জাগে রঙের নেশা। জেলেরা নিজে রং মেখে সাজে, তাতে তৃপ্তি হয় না। যাদেরকে তারা প্রিয় বলে মনে করে তাদেরও সাজাতে চায়, তাতেও তৃপ্তি হয় না। তখন আকাশে রং, ফুলে ফুলে রং, পাতায় পাতায় রং, রং মানুষের মনে মনে। তারা এই রঙে রঙিন হয়ে তাদের নৌকাগুলোকে সাজায়। এভাবে সময় এগিয়ে যায়। ধীরে ধীরে চৈত্রের খরার বুকে বৈশাখের বাউল বাতাস বইতে শুরু করে। সেই বাতাস বৃষ্টি ডেকে নিয়ে আসে। আকাশে কালো মেঘ গর্জায়। লাঙল চষা মাঠ ময়দানে যে ঢল হয়, সেই ঢলের জল ক্ষেত ডুবিয়ে দিয়ে তিতাসে নেমে আসে। মাঠের মাটি মিশে সে জলের রং হয় গেরুয়া। সেই জল তিতাসের জলকে দুই একদিনের মধ্যেই গৈরিক করে দেয়। সেই কাদা মাখা ঠান্ডা জল দেখে মালদের কত আনন্দ। মালদের ছোট ছোট ছেলেদেরও কত আনন্দ। মাছগুলো এই ঘোলা জলে অন্ধ হয়ে মালদের জালে এসে ধরা দেয়। ছেলেরা মায়ের শাসন না মেনে কাদা জলে দাপাদাপি করে। এই শাসন না মানা দাপাদাপিতে ভারী সুখ পায় ওরা। দ্বিতীয় পরিচ্ছেদ, প্রবাস খণ্ড। তিতাস নদীর তীরে মালদের বাস। ঘাটে বাঁধা নৌকা, মাটিতে ছড়ানো জাল, উঠানের কোণে গাবের মটকি, ঘরে ঘরে জাল বোনার সরঞ্জাম, এসব নিয়েই মালদের সংসার। নদীটা যেখানে ধনুকের মতো বেঁকেছে, সেখান থেকেই গ্রামটার শুরু। গ্রামের নাম গোকনঘাট। বেশ বড় গ্রাম। গ্রামের দক্ষিণ পাড়ায় মালোরা থাকে। মাঘ মাসের শেষ তারিখে সেই মালোপাড়াতে একটা উৎসব হলো। এটা কেবল কুমারীদের উৎসব, নাম মাঘ মণ্ডলের ব্রত। এই পাড়ার কুমারীরা কখনো অরক্ষণীয়া হয় না, সময় মতোই বিয়ে হয়ে যায়। তারপরও বিয়ের জন্য কুমারীরা দলে দলে মাঘ মণ্ডলের পূজা করে। এই পূজা সম্পন্ন করার জন্য বিভিন্ন রীতি রেওয়াজ মানতে হয়। তার মধ্যে শেষের রীতিটি হচ্ছে রঙিন কাগজে চোয়ারি ঘর তৈরি করে সেটা মাথায় নিয়ে তিতাসের জলে ভাসিয়ে দেওয়া। দীননাথ মালুর মেয়ে বাসন্তী বিষম চিন্তায় পড়েছে এই নিয়ে, কারণ তাকে চোয়ারি বানিয়ে দেওয়ার মতো কেউ নেই। এসব চোয়ারি সাধারণত পরিবারের পুরুষরা তৈরি করে দেয়। বাসন্তীর বাবা আছে, কিন্তু সে এই বিষয়ে মেয়েকে কোনো সাহায্য করছে না। তবে মেয়ের মনের অবস্থা বুঝতে পারল সে। তখন সে কিশোর এবং সুবলের কথা ভাবতে লাগলো। কিশোর এবং সুবল দুই বন্ধু, গলায় গলায় ভাব তাদের। এই পাড়ায় তাদের দুজনকে সকলেই বেশ আদর করে। কোনো কাজের জন্য কেউ ডাকলে দুজনেই উড়ে আসে। বাসন্তীর মা এই দুজনকে বেশ যত্ন করে। বিশেষ করে কিশোরকে সে অন্যরকম ভাবে দেখে। নিজের মেয়েকে বিয়ে দিতে চায় কিশোরের কাছে।
কিশোর ছেলেটা অত্যন্ত ভালো, যেমন ডানপিটে তেমনি বিবেচক। বাসন্তীর মায়ের আহ্বানে কিশোর এবং সুবল বাসন্তীকে খুবই সুন্দর একটি চোয়ারি বানিয়ে দেয়। এত সুন্দর চোয়ারি পেয়ে বাসন্তী খুব খুশি হয়। সেদিন সকলের সাথে বাসন্তী তিতাসে চোয়ারি ভাসিয়ে দেয়। পাড়ার ছেলেরা নদীতে নেমে সেই চোয়ারি ধরে বাড়ি নিয়ে যায়। বাসন্তীর চোয়ারি নিয়ে যায় সুবল। এতে অবশ্য বাসন্তীর মনটা একটু খারাপ হয়, কারণ সে ভেবেছিল কিশোর তার চোয়ারিটা ধরতে পারবে। সুবলের বাবা গগনমালোর কোনো কালে নৌকা ছিল না। সে সারা জীবন পরের নৌকায় জাল বেয়েছে। এখন সুবলেরও কোনো নৌকা নেই। সেও পরের নৌকায় জাল বায়। তবে সুবল এবং কিশোর দুই বন্ধু বলে সুবল কিশোরের নৌকাতে জাল বায়, মাছ ধরে। এখন সময়টা এমন যে তিতাসের মাছ কমে গিয়েছে। মালদের অফুরন্ত চাহিদা মিটাতে গিয়ে দিতে দিতে তিতাস ক্লান্ত হয়ে পড়েছে যেন। দুপুর পর্যন্ত জাল ফেলে তেমন মাছ ধরতে না পেরে একটু রেগে গিয়ে কিশোর সুবলকে বলে যে এই মৌসুমে এখানে আর মাছ পাওয়া যাবে না। জীবন বাঁচাতে হলে তাদেরকে উত্তরের দিকে যেতে হবে। কিশোরের নৌকা সহ আরো কয়েকজন মালর নৌকা প্রস্তুত করা হলো উত্তরে যাওয়ার জন্য। কিশোর এবং সুবল দুজনেই যুবক, তবে এদের সাথে একজন অভিজ্ঞ মালও থাকা প্রয়োজন। দীর্ঘ পথ, প্রায় 6 মাস সময় লাগবে তাদের। কিশোরের বাবা যেতে চাইল না। সে তিলক চাঁদ নামে একজন প্রবীণ এবং বৃদ্ধ জেলেকে সাথে নিতে বলল। এর আগেও তিলক চাঁদ উত্তরে গিয়েছে, সে পথ চিনে। তারা যাবে উজানি নগরের খলায়। গ্রামের নাম সুখদেবপুর। এই গ্রামের মোড়লের নাম বাসিরাম মোড়ল। একদিন ভোরবেলা তিনজন নৌকায় উঠে উত্তরের দিকে যেতে লাগলো। সন্ধ্যা হলে তারা ভৈরবের ঘাটে এসে পৌঁছলো। এখানে কয়েক ঘর মালো থাকে, তারা রাতে আর নৌকা বাইল না। রাতটা এই ঘাটেই পার করলো। সারা রাত সুখে ঘুমিয়ে তারা পরদিন সকালে নৌকা ছেড়ে দিল। ভৈরব খুব বড় বন্দর। ধীরে ধীরে এই বন্দর পিছনে ফেলে কিশোরেরা সামনের দিকে যেতে লাগলো। ধীরে ধীরে নৌকা এগোতে লাগলো। বন্দরের কোলাহল পিছনে হারিয়ে যেতে লাগলো। শীতের নদী, নদীতে ঢেউ নেই, স্রোতের বেগও নেই। আছে কেবল শান্ত, তৃপ্ত, স্বচ্ছ, অবাধ জলরাশি। এই জলরাশি ঠেলে তারা সামনে এগোতে লাগলো। রাতে তারা একটি চরে গিয়ে ঠেকলো। সেখানেই তারা ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে দেখলো এখানে নদীর বুকে একটুখানি চর জেগেছে। তারই উপরে লোকে নানা জাতের ফসল বনেছে। তারপর তারা পুনরায় নৌকা ছেড়ে দিল। কিছু দূর যেতেই তারা একটা ঘাট পেল। সেখানেও অনেক নৌকা বাঁধা, পাড়ে জাল টাঙানো। সেখানেও একটি মালো পাড়া তারা দেখতে পেল। একজনকে জিজ্ঞেস করে তারা জানতে পারলো এই গ্রামটির নাম নয়াকান্দা। 30-40 ঘর মালো থাকে এখানে। নতুন এসেছে সবাই। আগে তারা পশ্চিম পাড়ের এক শিক্ষিত লোকের গ্রামে থাকতো। জমিদারের অত্যাচারে তারা সকলেই সেই গ্রাম ত্যাগ করে এখানে চলে এসেছে। এখানে জমিদার নেই, তারা বেশ শান্তিতেই আছে। দুপুরে কিশোরেরা এই নতুন গ্রামের সাধুর বাড়িতে নিমন্ত্রণ পেল। খাওয়া দাওয়ার পর সাধুর কথায় তারা রাতটাও সেখানে থাকলো। পরদিন সকালে পুনরায় তারা বেরিয়ে পড়ল তাদের গন্তব্যে। ধীরে ধীরে তারা উজানি নগরের খলায় সুখদেবপুর গ্রামে পৌঁছে গেল। সন্ধ্যার সময় বাসিরাম মোড়লের ঘাটে তাদের নৌকা ভিড়ল। বাসিরাম মোড়ল খুব প্রতাপশালী লোক। এখানে নদীর 5 মাইল তার শাসনে। এখানে মাছ ধরতে হলে তার সঙ্গেই বন্দোবস্ত করতে হয়। পরদিন সকালে মোড়লের নিমন্ত্রণে কিশোরেরা দুপুরে মোড়লের বাড়িতে খাওয়া দাওয়া করল। মোড়লের শরীর পাথরের মতো নিরেট, অসুরের মতো শক্ত, গায়ের রং কালো, বয়স 50-এর উপর। মোড়ল সকলের সাথে পরিচিত হলো। কিশোর বিয়ে করেছে কিনা জিজ্ঞেস করলে লজ্জায় কিশোর চুপ করে থাকলেও সুবল বলল যে তাদের পাড়ারই এক মেয়ের সাথে কিশোরের বিয়ে ঠিক হয়ে আছে। এবার দেশে ফিরেই সে বিয়ে করবে। দুপুরে খাওয়ার পর মোড়ল চৌকির ওপর বিরাসনে বসে আছে আর পান খাচ্ছে। এই অবস্থায় মোড়লকে দেখে কিশোর ভাবতে লাগলো, মোড়লের রাগ নেই, অহংকার নেই, আছে কেবল শক্তি। তার বুকের কাছে একবার বসতে পারলে ঝড় তুফানেও কিছু করতে পারবে না। সেদিন তারা আর নৌকায় ফিরে এলো না। দুপুরে মোড়লের বাড়িতে তারা অনেক বেশি খেয়ে ফেলেছে।
তিলকচাঁদ সেখানে একটি শীতল পাটি বিছিয়ে ঘুমিয়ে পড়ল। কিশোর এবং সুবল গ্রামটিকে ঘুরে দেখতে বেরিয়ে পড়ল। সুবলের বয়সের দোষ, গ্রামে সে শুধু বিয়ে উপযোগী মেয়ে খুঁজতে লাগলো। যে মেয়ে তার চোখে পড়ল সেই মেয়েই তার ভালো লাগলো। কিশোর দেখতে লাগলো এই গ্রামের মানুষের স্বাস্থ্য, সকলেই কেমন সুস্বাস্থ্যের অধিকারী, সকলের গায়েই কি শক্তি। এই গ্রামের ঘরে ঘরে জাল যেমন আছে তেমনি হালও আছে। প্রত্যেক বাড়িতেই একপাশে জালের সরঞ্জাম, একপাশে হালের সরঞ্জাম। একদিকে নদী, মাছে ভর ভর, আর অন্যদিকে মাঠ, ফসলে হাসি হাসি। যখন এই নদীর জল শুকিয়ে যায় তখন তারা না খেতে পেয়ে শুকিয়ে মরে না, খেতে শস্য ফলিয়ে খায়। কিশোর ভাবে এই গ্রামের মতো তাদের গ্রামে কোনো ক্ষেত খামার নেই। সন্ধ্যার পর সেখানে আসর বসল। আসরে নেচে গিয়ে কিশোর, সুবল এবং তিলকচাঁদ বেশ আনন্দ করল। পরদিন ভোরে রাত থাকতেই ঘুম ভেঙে গেল তিলকচাঁদের। জাল ফেলার সময় হয়েছে। তিলকচাঁদ কিশোরকে ডাকলো। কিশোর উঠে সুবলকে ডাকলো। সুবল ঘুমের গাধা, দিন দুনিয়া ভুলে গিয়ে সে ঘুমায়। তবে আজ কিশোরের এক ডাকেই সে উঠে গেল। কিশোরেরা নৌকা নিয়ে গ্রামটাকে পেছনে ফেলে দক্ষিণ দিকে এগিয়ে গেল। যেতে যেতে তারা দেখতে পেল ফসলের মাঠ। এসব দেখে কিশোরের চোখ জুড়িয়ে গেল। মোড়লের গ্রামের লোকেরা এই সকল ধানের জমি লাগিয়েছে। ধান হলে তারাই সব কেটে নিয়ে ঘরে তুলবে। কখনো নদীতে মাছ পাওয়া না গেলে কিশোরদের মতো এই গ্রামের মালদের না খেয়ে থাকতে হবে না। এমন ভাবতে ভাবতে তারা মাঝ নদীতে চলে আসলো। নৌকা মাঝ নদীতে গেলে কিশোর জাল ফেলল। ইঞ্চি পরিমাণ সরু সরু মাছ, রূপার মতো রং, ছোট ছোট ঢেউয়ের মতো জীবন্ত মাছ তাদের জালে ধরা পড়ল। প্রথম খেয়ের মাছ দেখে কিশোরের চোখ জুড়িয়ে গেল। একের পর এক খেউ দিতে লাগলো। ধীরে ধীরে সূর্য উঠে গেল। এ সময় মাছেরা নদীর গভীরে চলে যায়, মাছ পাওয়া যায় না। কিশোরেরা আজকের মতো ফিরে এলো। মোড়ল ঘাটেই বসেছিল। প্রথম দিনের মাছ দেখে সে খুশি হলো। সময় পেলেই কিশোর এই গ্রামটাকে দেখার জন্য সুবলকে নিয়ে ঘুরতে বের হয়। আজও বের হলো, এবং কিছু দূর যেতেই একটা অচেনা ফুল দেখে কিশোর থমকে দাঁড়ালো। পাশে ঘোমটা দেওয়া একটি মেয়েকে দেখতে পেয়ে কিশোর মেয়েটির কাছে ফুলটির নাম জানতে চাইলে মেয়েটি লজ্জা পেয়ে জানালো যে ফুলটির নাম মুগুরা চণ্ডী। তখন মেয়েটি কিশোরের দিকে তাকিয়ে কিশোরকে দেখে অবাক হয়ে গেল। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে আরো বেশি লজ্জা পেয়ে মেয়েটি দৌড়ে চলে গেল। কিশোরও মেয়েটিকে দেখে মুগ্ধ হলো। মেয়েটির প্রতি সে একটা টান অনুভব করলো। বিষয়টা সুবলকে বেশ ভাবিয়ে তুলল। তখন সুবল কিশোরকে বাসন্তীর কথা মনে করিয়ে দিলে কিশোর বলল যে বাসন্তীকে সে বিয়ে করবে না, কারণ সেই ছেলেবেলা থেকেই কিশোর বাসন্তীকে দেখে আসছে, কোলে পিঠে নিয়েছে, কাঁদিয়েছে, ভয় দেখিয়েছে। এই মেয়েকে বিয়ে করা যায় না, বিয়ে করতে হয় তাকে যার সাথে কখনো সাক্ষাৎ হয়নি। কিশোরের মুখে এমনটা শুনে সুবল মনে মনে ভাবল হয়তো কিশোরের মাথা ঠিক নেই। এভাবে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তারা নৌকায় চলে আসলো। পরদিন ভোররাতে পুনরায় তারা মাছ ধরতে গেল। প্রতিবারই অনেক বেশি বেশি মাছ ধরা পড়তে লাগলো কিশোরের জালে। এভাবেই দিন কাটতে কাটতে চৈত্রের মাঝামাঝি সময় চলে আসলো দোল পূর্ণিমা। পুরো গ্রামে ধুম পড়ে গেল। তারা ঘটা করে দোল করবে। 10 জনকে নিয়ে তারা আনন্দ করবে। মোড়ল কিশোরদের সকলকে আমন্ত্রণ করলো। রাত অবধি গান বাজনা, খাওয়া দাওয়া, হোলি রং খেলা হতে থাকলো। সুখদেবপুরের অর্ধেক মানুষ গিয়েছে মাছ ধরতে। মোড়ল গিয়েছে একটা শুকনো বিল নিয়ে বাসুদেবপুরের লোকদের সাথে পুরনো ঝামেলা মেটাতে। এই অবস্থায় সুখদেবপুরের বাকি মানুষেরা আনন্দ করছে, উৎসব করছে, রং মাখিয়ে দিচ্ছে একজন আরেকজনকে। সুযোগ পেয়ে সেই লজ্জাবতী মেয়েটিও কিশোরকে রং লাগিয়ে দিল। মেয়েটির কোমল স্পর্শে কিশোরের মনে এক রহস্য লোকের সৃষ্টি হলো। দোলমণ্ডলের চারদিকে খলার ও সুখদেবপুরের মেয়েরা সেদিন একাকার হয়ে গেছে। সকলেই উৎসবের আনন্দে সামিল হয়েছে। এমন সময় বাসুদেবপুরের লোকেরা লাঠি সোটা নিয়ে সুখদেবপুরের মানুষদের মারার জন্য গ্রামে ঢুকে হামলা শুরু করলো।
বাসুদেবপুরের লোকদেরকে নিজ গ্রামে দেখতে পেয়ে সুখদেবপুরের যে পুরুষরা গ্রামে ছিল তারা ঘর থেকে বিভিন্ন অস্ত্র বের করে এনে আক্রমণকারীদের প্রতিহত করতে থাকলো। মেয়েরা ভয়ে চিৎকার করে যে যেদিকে পারছে ছুটে যাচ্ছে। এমন মারামারি দেখে সেই মেয়েটি মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। তখন কিশোর তার পাশেই দাঁড়িয়েছিল। কিশোর গিয়ে মেয়েটিকে মাটিতে পড়ে যাওয়া থেকে আটকালো। তারপর মেয়েটিকে পাঁজা কোল করে মেয়েটির মাকে খুঁজে তার হাতে দিয়ে দিল। এতক্ষণে মেয়েটির জ্ঞান ফিরে এসেছে। যে মারামারি হচ্ছিল সেখানে বাসুদেবপুরের লোকেরা অবশেষে সুখদেবপুরের মানুষদের সাথে টিকতে না পেরে দৌড়ে পালিয়ে গেল। কয়েকজন আহত হয়ে এখানেই পড়ে রইল। সেদিন থেকে এক মহাযুদ্ধের সূত্রপাত হলো সেখানে। বাসুদেবপুরের ওরাও কম যায় না, সংখ্যায় তারা বেশি, দাঙ্গাতেও খুব ওস্তাদ। সুখদেবপুরের মালোরাও বিপদ আসলে পিছিয়ে যায় না, বিশেষ করে যখন মোড়লকে বাসুদেবপুরের লোকেরা আটকিয়ে রেখেছে। ঝগড়াটা ছিল অনেক আগের। বিনা রক্তপাতে যেন মীমাংসা হয় তারই চেষ্টা করতে মোড়ল গিয়েছিল বাসুদেবপুর গ্রামে, আর ফিরে আসেনি। এই অবস্থায় সুখদেবপুরের মালোরা কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। তবে তারা একটা বড় যুদ্ধের কথা ভেবে নিজেরা প্রস্তুতি নিতে লাগলো, অপেক্ষা করতে লাগলো শুধুমাত্র একটি ইঙ্গিতের। কিশোর সেই মেয়েটির উপরে বেশ অনুরক্ত হয়ে পড়েছে। মনে মনে সে মেয়েটিকে বিয়ে করার কথা ভাবছে, কিন্তু নিজে এই কথা বলতে লজ্জা পাচ্ছে। সে ভাবছে মেয়ে পক্ষ থেকেই তাকে এই কথা বলা হোক। একদিন দুপুরে মোড়ল গ্রামে ফিরে আসলো। মোড়লের মুখের দিকে তাকানো যায় না। পর্বত সমান কাঠিন্য যেন তার উপর এসে আশ্রয় নিয়েছে। মোড়ল এসে কারো সাথে তেমন কথা বলল না, শুধু ভাবতে লাগলো, নানাভাবে যুদ্ধের প্রস্তুতি নিতে লাগলো। একদিন মোড়ল কিশোরকে ডেকে পাঠালো। কিশোর এসে দেখলো মোড়লের স্ত্রী সেই মেয়েটিকে একটি ঘরের ভিতরে নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে রেখেছে। তার হাতে দুটো ফুলের মালা। একটি মালা কিশোরের হাতে তুলে দিয়ে মোড়লের স্ত্রী বলল, শাস্ত্র মতো দেশে গিয়ে বিয়ে করো, এখন শুধু মালা বদল করে রাখো। কিশোর এত কিছু কখনোই ভাবেনি। সে খুশিতে মালাটি মেয়েটির গলায় পরিয়ে দিল। মোড়ল গিন্নি হঠাৎ করে ঘর থেকে বের হয়ে গিয়ে বাইরে থেকে দরজায় শিকল তুলে দিল। ঘরের ভেতর মেয়েটি বেশ ভয় পেয়েছিল। দরজা বন্ধ, ঘর অন্ধকার, কারো মুখ কেউ দেখতে পায় না। অবশেষে কিশোর মেয়েটিকে জড়িয়ে ধরে ভয় দূর করে দিল। মেয়েটির সাথে তার মিলন হলো। কিশোরের বিয়ের খবর শুনে সুবল বেশ আনন্দিত হলো। তবে গোকন ঘাটের বাসন্তীর কি হবে এখন? বাসন্তীর সাথে তো কিশোরের বিয়ের কথা ছিল। কিশোর তখন সুবলকে বলল, বাসন্তীকে আমি তোকে দিয়ে দিলাম, তুই বাসন্তীকে বিয়ে করবি। মোড়লের একদম সময় নেই। সে এই গ্রামে যারা পরবাসী তাদেরকে শীঘ্রই এই স্থান ত্যাগ করে চলে যাওয়ার হুকুম দিল। শীঘ্রই বাসুদেবপুরীদের সাথে একটা বড় ঝামেলা হবে। মোড়ল চায় না এই ঝগড়ায় বাইরের মানুষের কোনো ক্ষতি হোক। কিশোরকে ডেকে বলল, তুমি বউ পেয়েছ, দেশে গিয়ে ধর্ম সাক্ষী করে বিয়ে করো। সে তোমার জীবনের সাথী, ধর্মকর্মের সাথী, ইহকাল পরকালের সাথী। কোনো দিন তাকে তুমি অযত্ন করো না। তারপর মোড়ল তাকে এই কয়েকদিন শুক্তো মাছ বিক্রি করে যে টাকা হয়েছে সেটা নিয়ে যেতে বলে মোড়ল চলে গেল। কিশোর যাওয়ার পূর্বে তার শ্বশুরের কাছে নিজের নাম ঠিকানা লিখে দিল। তারপর নতুন বউ নিয়ে নৌকায় উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। নৌকা চলতে লাগলো। সারা বেলা নৌকা বেয়ে বিকেল বেলা তিলক ভাবতে লাগলো, ডাকাতের এলাকা দিয়ে তারা নৌকা নিয়ে যাবে, তার মধ্যে নৌকায় রয়েছে একটি মেয়ে, এজন্য তাদেরকে সাবধান হতে হবে। তিলক কিশোরকে বলল, নৌকার পাটাতনের তলে মেয়েটির জন্য বিছানা করে দিতে। মেয়েটি এখন থেকে সেখানে থাকবে, সেখান থেকে বের হবে না, মানুষ দেখলে সমস্যা হবে। তিলকের কথা মতো কিশোর কাজ করলো। রাতে স্ত্রীর সাথে শুতে গেলে তিলক ধমক দিল। কিশোর ধমকে ভয় পেয়ে নৌকার উপরে সুবলদের সাথে শুয়ে রইল। ধীরে ধীরে নৌকা তিতাসের দিকে এগোতে লাগলো। আর একদিন নৌকা বাইলে তারা ভৈরব বন্দরে পৌঁছবে। তারপর সেখান থেকে তিতাস একদম কাছে। কিন্তু একদিনের জায়গায় তারা 3 দিন নৌকা বাইল, কিন্তু ভৈরব বন্দর পেল না। তারা বুঝতে পারল যে তাদের পথ ভুল হয়েছে, তারা হারিয়ে গিয়েছে। এভাবে ঘোরাঘুরির পর তারা ভৈরব বন্দর দেখতে পেল। যখন তারা ভৈরব বন্দরে এসে পৌঁছেছে তখন বিকেল।
আর একটু সময় আছে সন্ধ্যা হতে, তাই তারা ভৈরব বন্দরে না থেমে নৌকা বেয়ে যেতে লাগলো। এভাবে তারা নয়া গাঙের খাড়িতে এসে পৌঁছলো। এই মোহনাটা সত্যি ভয়ঙ্কর। এপার থেকে ওপারে কূল কিনারা বোঝা যায় না, তবে জায়গাটা বড়ই নিরাপদ। খালের মতো একটা সরু মুখ দিয়ে ঢুকে অল্প একটু গেলেই প্রশস্ত মেঘনা পাওয়া যায়। প্রচণ্ড বাতাসেও বড় ঢেউ ওঠে না এখানে। তারা আরেকটু ভেতরে গিয়ে দেখতে পেল ব্যাপারীদের আরো অনেক নৌকা বাঁধা রয়েছে এখানে। সকলেই ভোরের জন্য অপেক্ষা করছে। কিশোরীরা সব ঠিকঠাক করে ঘুমিয়ে পড়ল। মাঝরাতের দিকে তিলক ফিস ফিস কথা এবং হালকা নড়াচড়ার শব্দ পেল। ভাবল হয়তো কিশোর লুকিয়ে তার স্ত্রীর কাছে গিয়েছে, এজন্য সে বিষয়টাকে আমলে নিল না। কিছুক্ষণ পর তিলকের ঘুম পাতলা হয়ে এলো। সে অন্য পাশ ফিরে শুতে গিয়ে আবিষ্কার করলো যে তারা তিনজন ছইয়ের ভিতরে শুয়েছিল, এখন তারা ছইয়ের বাইরে এবং তাদের সকলের পা নৌকার সাথে দড়ি দিয়ে বাঁধা। নৌকা তারা যেখানে রেখেছিল সেখানে নেই। নৌকা হু হু করে ছুটে নয়া গাঙের সর্বনাশা মোহনার দিকে এগোচ্ছে। তিলক চিৎকার করে কিশোরকে ডাকলো, ও কিশোর, আর কত ঘুমাইবা? ছায়া দেখো, সর্বনাশ হইয়া গেছে। বিষয়টা বুঝতে পেরে কিশোর এক ঝটকায় বাঁধন খুলে পাটাতনের ভিতর গিয়ে দেখলো তার স্ত্রী নেই। তখন তারা সকলেই বুঝলো কিছুক্ষণ আগে ডাকাত এসেছিল তাদের নৌকায়। ডাকাত এসে কিশোরের স্ত্রীকে নিয়ে গেছে, সাথে তাদের এই কয়দিন মাছ বিক্রির 200 টাকা নিয়ে গেছে এবং তাদেরকে মেরে ফেলার জন্য সর্বনাশা মোহনার দিকে নৌকা এগিয়ে দিয়েছে। নৌকা তীব্র স্রোতে মোহনার দিকে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে এই নৌকা মোহনায় পড়ে খণ্ড বিখণ্ড হয়ে যাবে এবং তারা মারা যাবে। তারপর সুবল এবং তিলকের আপ্রাণ চেষ্টায় নৌকাটি কোনো মতে আসন্ন ধ্বংসের হাত থেকে রক্ষা পেল। সেই রাতটা তাদের বিশ্রীভাবে কাটল। সকালের দিকে তারা দেখল যে তারা তিতাসের মোহনায় চলে এসেছে। তিতাসে এসে তারা যেন সকলে ক্লান্ত হয়ে পড়ল। কিশোর কোনো কথা বলছে না, সে চুপ করে ছইয়ের মধ্যে বসে আছে। তিলক এবং সুবলের মনও খুব খারাপ হয়ে আছে। কিছুক্ষণ পর কিশোর পানিতে হাত ধুতে গিয়ে দেখল যে সেখানে একটি নারী মৃতদেহ ভেসে আছে। কিশোর চিৎকার করে তিলককে বলল, এটা তার স্ত্রীর মৃতদেহ। তখন তিলক পুনরায় নৌকা ছেড়ে দিয়ে বাড়ির পথ ধরল। কিশোর ছইয়ের ভেতর চুপ করে বসে হুকা টানতে লাগলো। কিছুক্ষণ পর তিলক খেয়াল করলো কিশোরের চোখ দুটো অস্বাভাবিক রকমের বড় আর জবা ফুলের মতো লাল হয়ে আছে। মুখে ফুটে উঠেছে ভীষণ এক দানবীয় ভাব। সে এই অবস্থায় তার চোখ দুটো ডানে বাঁয়ে উপরে নিচে ঘোরাচ্ছে। বিষয়টা দেখে তিলক ভয় পেল। সে আতঙ্কিত হয়ে সুবলকে বলল, কিশোর পাগল হয়ে গেছে। দ্বিতীয় অধ্যায়, প্রথম পরিচ্ছেদ, নয়া বসত। 4 বছর পরের কথা। শীতের সকালে প্রায় মরা নদীতে দুজন বুড়ো গৌরাঙ্গ এবং নিত্যানন্দ নৌকার উপরে মাচান তৈরি করছিল। তারা আজ রাজার ঝিকে নিয়ে গোকন ঘাটে যাবে। রাজার ঝি হচ্ছে সেই মেয়েটি আজ থেকে 4 বছর পূর্বে কিশোর যাকে বিয়ে করেছিল। কিশোরের নৌকায় ডাকাতি হলে মেয়েটি নদীতে ঝাঁপ দিয়েছিল নিজের সতীত্ব রক্ষার জন্য। একটু আধটু সাঁতারও জানত সে। ঈশ্বরের কৃপায় সে ভাসতে ভাসতে একটি কূলে এসে অজ্ঞান হয়ে পড়েছিল। তখন তাকে এই দুই বৃদ্ধ উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসে। মেয়ের মতোই লালন পালন করতে থাকে। এই মেয়েটির একটি ছেলে সন্তান হয়েছে। ছেলেটি কিশোরের ঔরসের, নাম অনন্ত। এই দুই বুড়োর কেউ নেই, তাই অনন্ত মাকে আমরা উপন্যাসে মেয়েটির নাম পাইনি। এখন থেকে আমরা অনন্তর মা বলে মেয়েটির পরিচয় দিব। বুড়োরা নিজের কাছে রাখতে চেয়েছিল অনন্তর মাকে, কিন্তু অনন্তর মা আর থাকতে চাইল না। সে এখন স্বামীর কাছে যেতে চায়, স্বামীর বাড়িতে থাকতে চায়। এজন্যই আজ বুড়োরা অনন্তকে এবং তার মাকে সে গোকন ঘাটে নিয়ে যাচ্ছে সেখানে রেখে আসার জন্য। অনন্তরা নৌকায় উঠে বসলো। বুড়োদের চোখে জল আসলো। অনন্তর মা সেই কখন থেকে কান্না করছে। তার এই বুড়োদেরকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। এই বুড়োরাই তাকে নতুন জীবন দিয়েছে। নৌকা স্রোতের টানে বেশ চলতে লাগলো। গ্রাম্য নদী, খাল বললেও চলে। দুই পারে যেন ছবি আঁকা। দুই পারে মাঠের পর মাঠ, তারপর গ্রাম।
গ্রাম ছেড়ে নৌকা চলতে লাগলো। অনন্ত মায়ের কোল ঘেঁষে বসেছিল। নৌকাতে সে এই প্রথম উঠেছে। আজ তার আনন্দের সীমা নেই। দুই চোখে রাজ্যের বিস্ময়। এভাবে চলতে চলতে তারা তিতাস নদীতে চলে আসলো। অনন্তর বড় নদী দেখার খুব শখ। সে মন ভরে তিতাসকে দেখতে লাগলো। কিন্তু সে অচেনা গ্রামে গিয়ে অনন্তর মা কি করবে? এমন প্রশ্ন বুড়োরা করেছিল। অনন্তর মা বলেছিল, সামনে মাছের মৌসুম। তার জন্যে জেলেরা এখন থেকে শক্ত জাল বোনা শুরু করেছে। এজন্য দরকার শন সুতা। অনন্তর মা সেই গ্রামে গিয়ে মিহি ও মোটা দুই রকমের সুতা কাটবে। তাতে মা ও ছেলের ব্যবস্থা ঠিক হয়ে যাবে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। অনন্তর মা কখনো গোকন ঘাট গ্রাম দেখেনি। শুধু জানে গ্রামটা তিতাস নদীর তীরে। শুধু এই গ্রামের নামটাই তার মনে আছে। আর সবকিছু সে ভুলে গেছে। ভুলে গেছে স্বামীর চেহারা। স্বামীকে সে দেখেছে মাত্র কয়েকবার। তাও পুরোপুরি দেখেনি। লজ্জায় তাকাতে পারেনি। গোকন ঘাটে আসার সময় যখন অনন্তর মা নৌকার পাটাতনের ভিতরে ছিল, তখন কিশোর কখনো যায়নি অনন্তের মায়ের কাছে। গিয়েছে কেবল সুবল। সেই সুবলের চেহারাও ভুলে গেছে অনন্তর মা। এখন দেখলে চিনতে পারবে না। এমন ভাবতে ভাবতে তাদের নৌকা গোকন ঘাটের তীরে এসে পৌঁছল। সেই ঝাঁকুনিতে অনন্তর মায়ের চমক ভাঙল। সন্ধ্যার দিকে যারা নদীতে স্নান করতে এসেছে তারা এই অপরিচিত মানুষদের দিকে কৌতূহলী চোখে তাকিয়ে আছে। অনন্তর মা এদেরকে কখনো দেখেনি, চিনেও না। অথচ এরাই হবে তার প্রতিবেশী। এদের বাড়ির পাশ দিয়ে তার ঘর উঠবে। এদের সঙ্গেই তার সুখ দুঃখের দিন কাটাতে হবে। সেই সময় একটা পাগলকে দুই বুড়ো বুড়ি জোর করে ধরে এনে স্নান করাতে চেষ্টা করতে লাগলো। কিন্তু পাগলটা কিছুতেই স্নান করবে না। তাই বুড়ো বুড়ি পাগলটাকে মারতে লাগলো। পাগলটা ব্যথা সহ্য করতে না পেরে চিৎকার করতে লাগলো। অনন্তর মা দৃশ্যটা দেখে কষ্ট পেল, ভয় পেল। তারপর অনন্তকে বুকে চেপে ধরল। এই পাগলটাই হচ্ছে কিশোর। বুড়ো বুড়ি দুজন কিশোরের বাবা মা। এই গ্রামে একজন নতুন বাসিন্দা এসেছে। খবরটা শুনে সকলেই বেশ খুশি হলো। মালোপাড়ার সবচেয়ে যে ধনী ছিল তারই গিন্নি কালোর মা অনন্তর মায়ের জন্য একটি ভিটার ব্যবস্থা করে দিয়ে একটা ছোট ঘর তুলে দিল। কালোর মা মেজাজি মানুষ। স্বামী অনেক টাকা রেখে মারা গেছে। ছেলেরাও ভালো রোজগারি। পাড়ার সবাই মান্য করে। বছরে তার ঘরে ৫-৬ মণ শন সুতা কাটা হয়। তাতে বড় বড় জাল বনে। সে জালে বড় বড় মাছ ধরে। অনেক টাকা আসে। কালোর মায়ের তৈরিকৃত সেই নতুন ঘরে অনন্তদের রেখে দুই বুড়ো একদিন কাঁদতে কাঁদতে বিদায় নিল। অনন্তর মায়েও খুবই কান্না করল। অনন্তর মায়ের সাথে প্রথম যার পরিচয় হলো তার নাম বাসন্তী। অনন্তর মায়ের সমবয়সী, তার মতোই বিধবা। কিশোরের বন্ধু সুবলের স্ত্রী ছিল সে। তাই সুবলের স্ত্রী নামেই সে পরিচিত। সুবল মারা গেছে। কিভাবে মারা গেছে সেটা পরে জানতে পারবো। সুবলের স্ত্রী অনন্তর মাকে পরামর্শ দিল সুতা কাটার। এজন্য প্রয়োজনীয় সরঞ্জাম সে জোগাড়ও করে দিল। অবশ্য এই বিষয়ে কালোর মা অনন্তর মাকে বাকিতে সুতা দিয়ে সাহায্য করবে। ধীরে ধীরে অনন্তর মা সুবলের স্ত্রীর থেকে সুতা কাটার নিয়ম জেনে নিল এবং দেখতে দেখতে ভালো রকমের সুতা কাটতে শুরু করলো। সে মোটা ও মিহি দুই রকমের সুতা কাটতে লাগলো। একদিন কৈবর্ত পাড়ার লোক এসে সেসব সুতা মোটাটা ১ টাকা ও সরুটা ২ টাকা সের দরে কিনে নিল। এভাবেই দিন কাটতে লাগলো অনন্তর মায়ের। ধীরে ধীরে গ্রামের আরো মহিলাদের সাথে তার ঘনিষ্ঠতা হতে লাগলো। কদিন পর গ্রামে বিচারের সভা বসবে। সেই সভায় অনন্তর মায়ের প্রসঙ্গও তোলা হবে। গ্রামের মাতব্বরেরা এতদিন গ্রামে ছিল না। কেউ গিয়েছিল উত্তরে ব্যবসা করতে, কেউ গিয়েছিল উজানে ধান কিনতে, কেউ ছিল অসুস্থ। এখন সকল লোক গ্রামে ফিরেছে। গ্রামের বিভিন্ন প্রসঙ্গ জমে আছে। সব জমে থাকা প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে, মীমাংসা হবে। যেহেতু অনন্তর মা এই গ্রামে নতুন, তাই সে কোন সমাজে থাকবে সেই বিষয়েও আলোচনা হবে। নির্দিষ্ট দিনে সভা বসলো ভারতের বাড়িতে। অনন্তর মাকে নিয়ে গেল সুবলের স্ত্রী। তারা যখন ভারতের বাড়ি সভাস্থলে পৌঁছালো, বৈঠক তখন পুরোপুরি জমে গেছে। ভারতের উঠান বেশ বড়।
সভায় যারা মাতবর তাদেরকে এক এক করে অনন্তর মায়ের কাছে পরিচয় করিয়ে দিতে লাগলো সুবলের স্ত্রী। প্রথমে দেখালো রামপ্রসাদকে, তিনি এই গ্রামের প্রধান মাতবর। তিনি অবশ্য এই গ্রামে থাকেন না। কালোর বাবার সাথে ঝগড়া করে 10 বছর পূর্বে ঘর দুয়ার নিয়ে যাত্রাবাড়ি চলে গেছে। সেই গ্রামে কোনো মালও থাকে না, থাকে কৈবর্তরা। রামপ্রসাদের এখন বয়স হয়েছে, আগের মতো জোর নেই, মেজাজও নেই। সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলতে লাগলো। কিছুদিন যাবৎ আগরতলার রাজদূত মালুদেরকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছিল, সেই প্রসঙ্গ উঠল। তিতাসের মালিক জেলেরা, কাগজপত্রের মালিক আগরতলার রাজা, মাছ ধরার মালিক মালোরা। অনেকে আছে মালোদের থেকে মাছ কিনে নিয়ে শহরে গিয়ে বিক্রি করে। কিছুদিন যাবৎ জমিদারের লোকে সেসব মাছ বিক্রেতাদের থেকে মাসুল চাওয়া শুরু করেছে। বলা হচ্ছে মাসুল না দিলে মাছ নিয়ে তাদেরকে আর এই হাটে বসতে দেওয়া হবে না। এই কথা শুনে রামপ্রসাদ মাতবর একটু রেগে গেল। তারপর সে ব্যাপারীকে বলে দিল সে যেন জমিদারদের লোকদেরকে বলে দেয় যে মালোরা মাছ বিক্রি করে কোনো সময় মাসুল দেয়নি, দিবেও না। জমিদার জায়গা দিক বা না দিক, মালোরা বাজার জমাতে যেমন জানে তেমন ভাবে বাজার ভাঙতেও জানে। সব শেষে উঠল অনন্তর মায়ের প্রসঙ্গ। অনন্তর মাকে কার সমাজে রাখা হবে? কৃষ্ণচন্দ্র বলল তার সমাজে 20 ঘর আছে, আর ঘর বাড়াতে চায় না সে। দয়াল চাঁদ বলল তার সমাজে আছে 10 ঘর, তবে বেশ বড় বড় ঘর, সেও আর ঘর বাড়াতে চায় না। তখন মঙ্গলা বলল অনন্তর মাকে সে তার সমাজে রাখবে। তার সমাজে মোটে 3টি ঘর, সুবলের ঘর, কিশোরের বাপ এবং সে নিজে। এখন অনন্তর মাকে দিয়ে তার 4 ঘর হলো। মাতবরেরা সেটা অনুমোদন করলো। সভা ভেঙে গেল কিছুক্ষণ পর। কৃষ্ণপক্ষের রাত, চারদিকে বেশ অন্ধকার। এই অন্ধকারের ভেতর দিয়ে রামপ্রসাদ হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে সে পথ ভুল করে চলে আসলো বাহারুল্লার বাড়িতে। বাহারুল্লার বয়স তারই কাছাকাছি। তার ভরপুর সংসার, জমিগুলো সব নিজের। 3 ছেলেকে নিয়ে 4 জোড়া বলদ দিয়ে 4খানা হাল চালায় সে। অবস্থা বেশ ভালো। গ্রামের এদিকের লোকেরা চাষাবাদ করে। বেশ কিছুক্ষণ এখানে বসে রামপ্রসাদ গল্প করলো বাহারুল্লার সাথে। তারপর সেখান থেকে উঠে রামপ্রসাদ পুনরায় হাঁটতে লাগলো। এবার সে হাঁটতে হাঁটতে চলে এলো রামকেশবের বাড়িতে। রামপ্রসাদ সম্পর্কে রামকেশবের ভাগ্নি জামাই হয়। রামকেশব তখন ঘুমাচ্ছিল। ভোর রাতে উঠে সে যাবে নদীতে মাছ ধরতে, তাই আগেই ঘুমিয়ে পড়ে সে। ভোর রাতের আগে রামকেশবের ঘুম ভাঙলে সে রামপ্রসাদকে দেখে বেশ খুশি হলো। বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো তাদের মধ্যে। রামপ্রসাদ বলল ভোর রাতে যখন রামকেশব মাছ ধরতে যাবে তখন তার নৌকায় রামপ্রসাদ উঠবে। সে যেন যাওয়ার পথে রামপ্রসাদকে যাত্রাবাড়ি নামিয়ে দেয়। এজন্যই রামপ্রসাদ তার দরজায় বসে আছে। ভোরে উঠে রামপ্রসাদকে অবশ্য আজকের দিনটা থেকে যেতে বলল রামকেশব। কিন্তু রামপ্রসাদ বসল না, সে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে সে গেল অনন্তর মায়ের বাড়িতে। অনন্ত তখন আঙ্গিনাতে নেমে মায়ের কাপড় নিয়ে খেলা করছিল। বিষয়টা খুব ভালো লাগলো রামপ্রসাদের। অনন্ত রামপ্রসাদকে দেখে ভয় পেয়ে তার মাকে ডাকলো। তার মা বাইরে এসে যখন প্রধান মাতবরকে দেখতে পেল তখন সেও কিছুটা ভয় পেল। রামপ্রসাদ মৃদু হেসে অনন্তকে ডেকে বলল, আমি এখানে তোকে বিচার করতে আসিনি, এমনি একটু দেখতে আসলাম তোকে। আমি ভিন্ন গ্রামের মানুষ। আমার বাড়িতে তোর মায়ের মতো মা নেই। আমার বাড়িতে তোর মতো দাদু ভাইরা খেলা করে না। তোর মা যদি এই গ্রামে না উঠে আমার গ্রামে গিয়ে উঠতো তাহলে আমরা একসাথে থাকতে পারতাম। আমি পেতাম তোর মতো একটা দাদু ভাই। এই বলে রামপ্রসাদ বেরিয়ে গেল। দ্বিতীয় পরিচ্ছেদ, জন্ম মৃত্যু বিবাহ। জন্ম মৃত্যু বিবাহ এই 3 ব্যাপারে মালোরা পয়সা খরচ করে। পাড়াতে ধুম হয়, কারণ জন্ম, বিবাহ এবং মৃত্যু এই 3 নিয়েই সংসার। 3টি ব্যাপারে খরচ পাতে হলেও বিয়ের ব্যাপারের খরচে সবচেয়ে আনন্দ ও অর্থপূর্ণ। মালোরা বিয়েতে সবচেয়ে বেশি উল্লাস করে। বিয়ে করে সুখ, বিয়ে দেখে আনন্দ। বিয়ে যে করেছে তার তো সুখের সীমা নেই। যারা সবচেয়ে প্রিয়, যারা সবচেয়ে কাছের, তাদেরকে বিয়ে করে বউ নিয়ে আমোদ করতে দেখলে মালোরা খুব খুশি হয়।
যে বিয়ে করতে পারে না সে রাত কাটায় নৌকায়। যেমন এই গ্রামের গুরুদয়াল, তার বয়স 40-এর উপর, এখনো বিয়ে করতে পারেনি সে। তাই সাংসারিক এবং সুখী কোনো পুরুষ দেখলে তার সাথে ঝগড়া করার পায়তারা করে। আবার বাজারে কাঠের কারবার করে শ্যামাসুন্দর, সে 3টে বিয়ে করে আবার আরেকটা বিয়ে করেছে। এই বিয়ের দাওয়াত অনেকেই পেয়েছে। অনন্তর মাও অনন্তকে নিয়ে এসেছে বিয়েতে। এই বিয়েতে শ্যামাসুন্দর অনেক টাকা খরচ করেছে। মালোপাড়ার সকলকে পরিতৃপ্তির সাথে খাইয়েছে। 1 মাস পর কালীপুজো। বিদেশ থেকে কারিগর এসেছে মূর্তি তৈরি করার জন্য। অনন্ত মূর্তি তৈরি দেখে আর বিস্মিত হয়। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। পূজাও শুরু হলো। অনন্ত সেদিন তার মাকে যেন খুঁজেই পেল না। এত ব্যস্ত হয়ে পড়ল অনন্তর মা। এখানে তার মায়ের কত গুরুত্ব দেখে মায়ের জন্য অনন্ত খুব গর্ববোধ করল। তবে পূজায় অনন্ত তার বাবার প্রয়োজনটা বেশ বুঝতে পারল। এখানে ছেলেরা তাদের বাবার সাথে কত মজা করছে, অনন্ত পারছে না। সে ঘুরছে একা একা। রাত গভীর হলে মণ্ডপে সকলের সাথে ঘুমিয়ে পড়ল অনন্ত। যখন পূজা শুরু হবে তখন সকলেই ঘুম থেকে উঠবে, কিন্তু অনন্তের পূজা দেখা হলো না। ভেতরে যারা ঘুমিয়েছিল তারা কাশি ঘণ্টার শব্দে উঠে গিয়ে পূজায় যোগ দিয়েছে। পূজা দেখতে যেসব ছেলেরা তাদের বাবা, ভাই, জ্যাঠা, খুড়ার সাথে এসেছিল তারা পূজা শেষে তাদের বাড়িতে চলে গেল। অনন্ত কারো সাথে আসেনি, তাই তার ঘুমও কেউ ভাঙালো না। কেউ তাকে বাড়িতেও নিয়ে গেল না। সেখানে পড়ে অনন্ত ঘুমাতে লাগলো। যখন তার ঘুম ভাঙলো তখন অনেক বেলা হয়ে গেছে। অনন্ত উঠে তার মাকে খুঁজতে লাগলো। পূজা শেষ হলে তারপর 4 দিন এখানে বিভিন্ন অনুষ্ঠান হলো। 4 দিন পর্যন্ত মালোরা রাত্রে যাত্রা এবং দিনে কবি গান শুনল। এই 4 দিন সকলেই অনেক আনন্দ করলো। শুধু আনন্দ করলো না, রামকেশবের ঘর, তার আর্থিক অবস্থা ভালো নয়। এজন্য সে পূজার চাঁদা দিতে পারেনি। পারবে কি করে? তার একমাত্র ছেলে এখন পাগল। নিজেদেরও কিছু করার মতো অবস্থা নেই। বয়স হয়ে গেছে, শরীর গেছে পড়ে। তাই সে পূজায় যায়নি। তবে তাকে বলা হয়েছিল চাঁদা লাগবে না, সে যেন এমনিতেই পূজা দেখতে যায়। কিন্তু অন্যের টাকায় পূজা দেখা, আনন্দ করার বিষয়টা তার কাছে ভালো লাগেনি। তাই পূজার 1 রাত এবং গানের 4 দিন 4 রাত সে পাগলকে ঘরে বেঁধে রাখলো এবং সে নিজেও গেল না। এই 4 দিন সে খালের মুখে একটানা জাল পেতে রাখলো। এতে সে প্রচুর মাছ পেল। সেগুলো চড়া দামে বিক্রি করে বেশ কিছু টাকা পেল। তখন তার ইচ্ছে হলো পাগলের মঙ্গল কামনায় সে উত্তরায়ণ সংক্রান্তির দিনে কয়েকজনকে খাওয়াবে। তবে সেদিন সকলের ঘরেই এই আয়োজন হবে। সকলেই পৌষ মাসের শেষ দিনে খাওয়া দাওয়ার উৎসব করে। ঘরে ঘরে এত প্রাচুর্যের দিনে রামকেশবের বাড়িতে কে খেতে আসবে? কিন্তু তারপরও রামকেশব খাওয়াবেই। সে স্থির করল কয়েকজনকে নিমন্ত্রণ করবে। যাত্রাবাড়ির রামপ্রসাদ জামাইকে, বাড়ির পাশের মঙ্গলা আর তার ছেলে মোহনকে, আর সুবলের শ্বশুরবাড়ির সকলকে। আরেকজনের কথা তার মনে পড়ল, এই গ্রামের নয়া বসতি অনন্তর মাকে। সুবলের স্ত্রী বাসন্তী রামকেশবের বাড়িতে নিমন্ত্রণ পেয়ে নিজেই সবকিছু তৈরি করতে লাগলো। সঙ্গী হিসেবে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলো অনন্তর মাকে। সাথে মঙ্গলার স্ত্রীও ছিল। 3 জনে মিলে নানা রকম গল্প করতে করতে সারা রাত জেগে নানা রকম পিঠা তৈরি করতে লাগলো। কথায় কথায় মঙ্গলার স্ত্রী অনন্তর মায়ের কাছে একটি গল্প শুনতে চাইল। অনন্তর মায়ের ইচ্ছে হলো সে নিজের গল্পটি বলে দিক তার বিয়ের কথা, ডাকাতের নৌকা থেকে ঝাঁপ দেওয়ার কথা। কিন্তু কিছুই বলল না অনন্তর মা। তারপর বাসন্তী তার গল্প বলতে লাগলো। কিভাবে সুবলের সাথে তার বিয়ে হলো। আসলে বিয়ে হওয়ার কথা ছিল সুবলের বন্ধু কিশোরের সাথে, কিন্তু কিশোর মাছ ধরে টাকা নিয়ে আসার বদলে এসেছিল পাগল হয়ে। অবশ্য পাগল হয়েছে সে তার মনের মানুষকে হারিয়ে। এরপর বাসন্তীর বাবা দীননাথ পাগলের কাছে নিজের মেয়েকে বিয়ে দিতে চায়নি। বিয়ে দিল সুবলের সাথে। বেশ ভালোই কাটছিল তাদের সংসার। একদিন সুবল গেল কালো বরণের বড় নৌকায় জিওল মাছ ধরতে। তার নৌকা নেই, জাল নেই। সে গেল মজুর হিসেবে। সেই যে গেল আর ফিরে এলো না। মেঘনা নদীর মাঝ দিয়ে কালো বরণ ব্যাপারীর নৌকা চলছিল। এমন সময় আসলো তুফান। ঈশান কোণের বাতাস নৌকাটাকে দ্রুত তীরের দিকে নিয়ে যেতে লাগলো।
সকলে প্রস্তুত হলো। তীরে পৌঁছানো মাত্রই সকলে লাফিয়ে নেমে নৌকাটাকে তীরের আঘাত থেকে রক্ষা করবে। কিন্তু দেখা গেল নৌকা তীরে আসা মাত্রই একা সুবলই নেমে নৌকা ঠেকাবার চেষ্টা করছে। বাকিরা ভয়ে নামলো না। তখন সে একার শক্তি দিয়ে এত বড় নৌকার এত গতি রুখে দেয় কি করে? নৌকাটা সুবলের বুকের উপর দিয়ে তীরে গিয়ে ধাক্কা খেল। সুবল নৌকায় চাপা পড়ল। তার বুক গেল ভেঙে, আর উঠল না সে। বড় মর্মান্তিক ভাবে মরেছে সুবল। এভাবেই বাসন্তী বিধবা হয়েছে। এই ৪-৫ বছরে বাসন্তী অনেক কিছু ভুলে গিয়েছে। স্বামীর জন্য এখন আর কষ্ট হয় না। সুবলের এমন মৃত্যুর কথা শুনে অনন্তর মায়ের খুব কান্না পেল। আজ সুবল বেঁচে থাকলে সে ঠিক অনন্তর মাকে চিনতে পারত। তাহলে এই পাগল স্বামীকেও অনন্তর মা বিনা সংকোচে নিজের ঘরে টেনে নিয়ে সেবা দিয়ে সুস্থ করে তোলার সামাজিক অধিকার পেত। অনন্তর মা অনেক কষ্টে নিজের কান্না চেপে রাখল, কিন্তু শুনতে পেল বারান্দায় বসে পাগল কিশোর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তারপর অনন্তর মা মনে আশা করল একদিন সে পাগলকে সুস্থ করে তুলবে। অনন্তর মায়ের তখন মনে পড়ল বৃদ্ধ তিলকের কথা। বেশ ভালো লোক ছিল তিলক। বয়সের ধাক্কা সামলাতে না পেরে প্রবাস থেকে ফিরে আসার কিছুদিন পরেই সে মরে গেছে। অনন্তর মায়ের কথা জানে কেবল এই তিনজনই। তার মধ্যে দুজনই ইতোমধ্যে মরে গেছে। বেঁচে আছে কেবল কিশোর। কিন্তু সে এখন পাগল, কাউকে চিনতে পারে না। মাঘের শীত গিয়ে ফাল্গুনের বসন্ত চলে আসলো। অনন্তর মা মাঝে মাঝে গিয়ে সেই কিশোরকে এক নজর দেখে আসে। কাছে যাওয়ার সাহস পায় না। চৈত্রের শেষে বসন্ত যাই যাই করছে। এমন সময় আসলো দোল পূর্ণিমা। সুবলের স্ত্রী অনন্তর মাকে নিয়ে গেল উত্তরের আখড়ায় রাধা মাধবকে আবির দিতে। যেতে হলে কিশোরদের বাড়ির উপর দিয়ে যেতে হয়। যাওয়ার সময় কিশোর এসে তাদের পথ আটকালো। তাকে আবির দিয়ে দিতে বলল। সুবলের স্ত্রী পাগলকে গুরুত্ব না দিয়ে পাশ কেটে চলে গেল, কিন্তু অনন্তর মা সেটা পারল না। সে আবেগে চঞ্চল হয়ে পাগলটার এক ঝাঁকা চুল দাড়ির ওপর মুঠামুঠ আবির মাখিয়ে দিল। পাগল এতে খুশি হয়ে হাসতে লাগলো। তারপর সেও অনন্তর মাকে আবির দিবে বলে তার থেকে আবিরের থালাটা কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিল। তারপর হাসতে হাসতে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। ব্যাপারটা সুবলের স্ত্রীর ভালো লাগলো না। সে এই নিয়ে অনন্তর মাকে কথা বললে অনন্তর মা মনে মনে বেশ খুশি হলো পাগলকে আবির দিতে পেরে। অনন্ত ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। অনন্তর মুখটা সুন্দর, চোখ দুটি সুন্দর, শরীরটাও সুন্দর। যখন কথা বলে কথাগুলো সুন্দর। অনন্তকে খুবই ভালো লাগে সুবলের স্ত্রীর। একদিন সুবলের স্ত্রী অনন্তর মাকে বলল, এই অনন্তই তাদের আশা ভরসা। তারা দুইজনে অনন্তকে মানুষ করে তুলবে। এই অনন্তই বড় হয়ে তাদের দুঃখ দূর করবে। ধীরে ধীরে সময় কাটতে লাগলো। বর্ষায় খুব কষ্টে পড়ল অনন্তর মা। তার সুতা কাটতে আর হাত চলে না, বিক্রিও হয় না। তার সংসার অচল হয়ে পড়তে লাগলো। পেট ভরে না খেতে পেয়ে অনন্ত দিন দিন কেমন শুকিয়ে যেতে লাগলো। সুবলের স্ত্রী তার মাকে লুকিয়ে মাঝে মাঝে এটা ওটা দিয়ে যায় অনন্তের মাকে। সেগুলো দিয়ে আর চলে কয়দিন। অনন্তের মা কোনো দিকে চেয়ে ভরসা দেখে না। ঘরের চাল ফুটো হয়ে গেছে। রাত দিন জল ঝরে। বেড়া এখানে ওখানে ভেঙে গিয়েছে। সেগুলো ঠিক করতে হবে, কিন্তু তার কাছে কোনো পয়সা নেই। মা ও ছেলের বেশ কষ্ট হতে লাগলো। এভাবে কষ্টে সৃষ্টে দিন যেতে যেতে ভাদ্র মাস চলে আসলো। এই সময় অনেক মাছ পাওয়া যায়। তাই হঠাৎ কাটা সুতার দাম বেড়ে গেল। মাছের গুতোয় অনেক নতুন জাল ছিন্ন ভিন্ন হয়ে যায়। জেলেরা দামের দিকে তাকায় না। মোটা চিকন মাঝারি সব রকম সুতা যে কোনো দামে তারা কিনে নেয়। অনন্তর মায়ের সকল সুতা একদিনে বিক্রি হয়ে গেল। পুনরায় তার সুতা কাটার ব্যস্ততা বেড়ে গেল। অনন্তের মায়ের হালকা পাতলা যত্নে পাগলটা একটু একটু ভালো হচ্ছে মনে হয়। অনন্তর মায়ের এই পাগলের প্রতি প্রেম সুবলের স্ত্রী বুঝতে পারে না। সে এই নিয়ে বেশ হাসি ঠাট্টা করে অনন্তের মায়ের সাথে, কিন্তু সেসব হাসি ঠাট্টায় কান দেয় না অনন্তর মা। সে বিশ্বাস করতে লাগলো একদিন এই পাগলটা ভালো হয়ে যাবে। প্রতিদিন অনন্তর মাকে দেখতে দেখতে তার মাথা ঠিক হয়ে যাবে। সুস্থ হয়ে গেলে অনন্তের মা সব খুলে বলবে, তারপর তারা পুনরায় সংসার শুরু করবে। শীতের সময় পাগলের অবস্থা নিদারুণ খারাপ হয়ে গেল। তাকে আর বেঁধে রাখা যায় না। ঘরের জিনিসপত্র তো আগেই ভেঙেছে।
এখন পরের জিনিসপত্র ভাঙা শুরু করেছে। পথের মানুষকে ডেকে নিয়ে এসে মারে। পাগলামির এই অবস্থা বড় ভয়ানক। তার বাবা গলা ছেড়ে কাঁদে, সহ্য করতে না পারলে মারে। মারের আঘাতে পাগলের শরীরে অনেক ক্ষত হয়ে গেছে। এভাবে পুনরায় বসন্ত চলে আসলো। চলে আসলো দোল পূর্ণিমা। চলে আসলো আবির মাখানোর দিন। অনন্তের মায়ের কাছে এই দিনটি খুবই শুভ। আজ থেকে ৫-৬ বছর পূর্বে এই দোল পূর্ণিমাতে আবির মাখানোর মধ্য দিয়েই অনন্তর মায়ের এবং কিশোরের প্রেমের সূত্রপাত হয়েছিল। এই ভাবতে ভাবতে গত বছরের মতোই হাসি মুখে অনন্তর মা পাগল কিশোরের মুখে রং মাখিয়ে দিল। কিশোর রং পেয়ে প্রথম প্রথম খুবই পুলকিত হয়ে উঠল। তাকে আজ অনেক সুন্দর লাগছে। অনন্তর মা মনে মনে ভাবছে কিশোরও তাকে একটু আবির মাখিয়ে দিক, কিন্তু সেটা আর হলো না। হঠাৎ করে কিশোর একেবারে কেমন যেন হয়ে গেল, পরিবর্তিত হয়ে গেল সে। তার পাগলামি আবার মাথাচাড়া দিয়ে উঠল। সে দ্রুত গতিতে হাত বাড়িয়ে অনন্তর মাকে পাঁজা কোল করে নিয়ে ঝড়ের বেগে উঠানে নেমে মারামারি থেকে এই মেয়েটিকে বাঁচানোর জন্য চিৎকার করতে লাগলো। এতে অনন্তর মায়ের ৫-৬ বছরের পূর্বের নিজ গ্রামের মারামারির কথা মনে পড়ে গেল এবং সে অজ্ঞান হয়ে পড়ল। কিশোরের পাগলামি দেখে এতক্ষণে অনেক মানুষ জড়ো হয়ে গেছে সেখানে। তারা কি করবে বুঝতে পারছে না। যখন দেখলো যে কিশোর অনন্তর মাকে মাটিতে রেখে তার ব্লাউজ পরা উঁচু বুকে মুখ ঘষতে লাগলো, তখন দাঁড়িয়ে থাকা মানুষগুলো এসে কিশোরকে মারতে লাগলো। লাথি, চর, কিল, ঘুষি, ধাক্কা সহ আরো অনেক মার চলল কিশোরের ওপর। মার খেয়ে কিশোর উঠানের এক কোণে অজ্ঞান হয়ে ছিটকে পড়ল। তারপর সকলেই অনন্তর মাকে ঘরে এনে দিয়ে যার যার মতো চলে গেল। যখন কিশোরের জ্ঞান ফিরল তখন সে উঠতে পারল না। তার সারা শরীরে প্রচণ্ড ব্যথা করতে লাগলো। এতদিন পর কিশোর স্বাভাবিকভাবে কথা বলল, বাবা, আমার একটু জল দে। জল খেয়ে বলল, বাবা, আমারে ঘরে নে, আমি উঠতে পারি না। এরপর রামকেশব ছেলেকে ঘরে নিয়ে গেল। কিশোর রাত্রিটা কোনো রকমে বেঁচেছিল। পরের দিন ভোর হওয়ার আগেই সে মরে গেল। তার বুড়িমা এতদিন এক প্রকার বোবা হয়েছিল, আজ খুব কান্না করল ছেলের কথা স্মরণ করে। তার ঠিক ৪ দিন পর অনন্তর মা মারা গেল। হোলির দিন পাগলের ঘটনার পর তার জ্বর হয়েছিল, আর হয়েছিল একটা বিষম জ্বালা। নিজের স্বামীর জন্য জ্বালা, পাগল কিশোরের জন্য জ্বালা। এই জ্বালাটা কেউ বুঝতে পারেনি। জ্বালা সহ্য করতে না পেরে সারা রাত ছটফট করে সে ভোর হওয়ার পরে সুবলের স্ত্রীর কোলে মাথা রেখে মরে গেল। জন্ম, মৃত্যু, বিবাহ, এই ৩টি ব্যাপারেই মালোরা পয়সা খরচ করে। তাই অনন্তর মায়ের মৃত্যুতে সকলেই মিলে কাঠ নিয়ে এলো, বাঁশ নিয়ে এলো, তেল ঘি নিয়ে এসে সমারোহ করে অনন্তর মাকে পোড়াতে নিয়ে গেল। একসময় ৩ জন, অর্থাৎ কিশোর, সুবল এবং তিলক, এই ৩ জন মিলে প্রবাসে গিয়েছিল। সেখান থেকে সেই ৩ জন আরেকজনকে, অর্থাৎ অনন্তর মাকে সাথে নিয়ে ফিরছিল। এই ৪ জন এভাবে আগে পিছে মরে গেল। সেই ৩ জন যে প্রবাসে গিয়ে কত কিছু দেখেছিল, করেছিল, শুনেছিল, কত বিপদে পড়েছিল, সেই কাহিনী আর কেউ জানবে না। কারণ কাহিনী যারা সৃষ্টি করেছিল তারা সকলেই, অর্থাৎ সেই ৪ জন এখন চলে গেছে। এই সংসারে আর তাদের দেখা যাবে না। ৩য় অধ্যায়, প্রথম পরিচ্ছেদ, রামধনু। তিতাস নদী যেখানে ধনুকের মতো বেঁকে গেছে, সেখানে ডাঙায় রয়েছে একটি বাজার, নাম সকরকন্দ। নদী দিয়ে ভেসে বিভিন্ন ব্যাপারী এই বাজারে আসে নানা রকম জিনিস নিয়ে। ক্রেতাও রয়েছে এখানে অনেক। এখন বর্ষাকাল, আকাশে রামধনু ভেসে ওঠে মাঝে মাঝেই। এই সময় ঘন ঘন বৃষ্টি হয়, নদীর পানিও অনেক বেড়ে যায়। বাজারটা ঘাটের সাথে, নদীর মোড় ঘুরলেই বাজারটা চোখে পড়ে। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, এখন চারদিকে ফর্সা, কিন্তু রোদ ওঠেনি। পাশেই রয়েছে একটি খাল। সেই খালের অপর পারে একটি গ্রাম, নাম আমিনপুর। সেই আমিনপুরের গাছ গাছালির মাথার উপর দিয়ে আকাশে উঠেছে বিশাল একটা রামধনু।
রামধনুটা বেশ স্পষ্ট, তার ৭টা রঙই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। অনন্ত সেই বাজারে একটি আলুর দোকানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে রামধনু দেখছে। ১ মাস হলো তার মা মারা গেছে। অনন্ত এই বাজারে আসতো অনেক আগে থেকেই। তার মা বেঁচে থাকার সময়েই এই বাজারে এসে সে পানের দোকানের পাশে দাঁড়িয়ে থাকতো। পানওয়ালা পচা পানগুলো ফেলে দিত, সেখান থেকে অনন্ত সেই পানগুলো কুড়িয়ে নিয়ে যেত মায়ের জন্য। অনন্তর মা সেই পানগুলো খুব তৃপ্তি সহকারে খেত। অনন্তর মায়ের ছিল পানের নেশা। এখন অনন্তর মা নেই, আছে এক মাসি, অর্থাৎ সুবলের স্ত্রী বাসন্তী। তবে মাসি পান খায় না, পান খায় মাসির মা। পান না নিয়ে গেলে মাসির বুড়িমা অনন্তকে মারে। অনন্তের সাথে আরো অনেক ছেলে এসেছে এখানে। এরা বিভিন্ন দোকান থেকে ফেলে দেওয়া সবজিগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যায়। এদের কারো মা নেই, কারো বাবা নেই, কারো মা বাবা কেউ নেই। এভাবে পথে ঘুরে ঘুরে বাজারে কুড়িয়ে খেয়ে এরা বড় হবে। আলুর দোকানের পাশে রামধনুর দিকে তাকিয়ে অনন্ত দাঁড়িয়ে আছে। আলুর দোকানির খুব মায়া হলো অনন্তকে দেখে। পাশে ছিল বনমালী, সেও মালো। বনমালীও অনন্তকে দেখতে পেল। সে ধারণা করল তার মা নেই। কিছুক্ষণ পর রামধনু মিলিয়ে গেল। অনন্তর মন খারাপ হলো এতে। সে দৃষ্টি সরিয়ে নিল। বনমালী তখন অনন্তর কাছে তার পরিচয় জানতে চাইল। অনন্ত নিজের নাম বলে কোথায় থাকে সেটা আঙুল উঁচিয়ে দেখিয়ে দিল। অনন্ত যে গ্রাম দেখালো সেই গ্রামে বনমালীর বোন বিয়ে হয়েছে। অনন্তর মা নেই জানতে পেরে বনমালীর খুব খারাপ লাগলো। মায়া হলো অনন্তর জন্য। সে তখন অনন্তকে নিয়ে বাজারের মধ্যে গেল কিছু কিনে দেওয়ার জন্য। পুরো বাজার ঘোরালো বনমালী অনন্তকে। একটা শার্ট, কিছু খাবারও কিনে দিল। সন্ধ্যা হয়ে গেলে বনমালী অনন্তকে বলল সে তার সাথে যাবে কিনা। সে মাছ ধরে, প্রতিদিনই নদীতে নৌকার ওপর ভেসে বেড়ায়। সপ্তাহে একদিন যায় বাড়িতে। অনন্ত কিছু না ভেবেই বলে দিল হ্যাঁ, সে তার সাথে যাবে। তখন বনমালী ভাবল অনন্ত যার বাড়িতে থাকে তাকে না বলে সে অনন্তকে নিয়ে যেতে পারে না। তাই বনমালী অনন্তকে বলল সে এখন বাড়ি চলে যাক। কিছুদিন পর বনমালী অনন্তর গ্রামে গিয়ে অবশ্যই অনন্তকে নিয়ে আসবে, এই বলে বনমালী চলে গেল। বনমালী চলে গেলে অনন্তর মন খুব খারাপ হয়ে গেল। কারণ বনমালী তো জানে না অনন্তর জন্য কেউ ভাববে না। কোনোদিন বাড়িতে ফিরে না গেলেও কেউ জানতে চাইবে না অনন্ত এখন কোথায় আছে বা কেমন আছে। খুব দুঃখ নিয়ে অনন্ত ফিরে এলো মাসির বাড়িতে। অনন্তকে দেখতে পেয়ে শুরু হয়ে গেল মাসির মায়ের বকাবকি। সে অনন্তকে দুই চোখে দেখতে পারে না। এমনিতে তাদের অভাবী সংসার, তার উপর নিজের মেয়ে ঘাড়ে চেপে বসে আছে। এর উপর আবার অনন্ত নামের উটকো ঝামেলা। যদি অনন্তর সাথে তাদের রক্তের সম্পর্ক থাকতো তাহলে নয় মানা যেত, কিন্তু এভাবে অনন্তকে সে মানতে পারে না। মাঝে মাঝেই বুড়ি অনন্তর পিঠে চেলা কাঠের ছ্যাঁকা দিয়ে বিদায় করে দিতে চায়। সেই রাতে অনন্ত তার মাকে স্বপ্ন দেখল। মা কতগুলো ছেঁড়া কাঁথা জড়িয়ে এসেছে অনন্তকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য। ঘুম থেকে উঠে মায়ের জন্য বড় করুণা জাগলো অনন্তর মনে। এই গ্রামের সকল মহিলাই অনন্তকে নিয়ে কথা বলে, বিশেষ করে যখন তারা অনন্তকে দেখতে পায়। কত সুন্দর একটি ছেলে, অথচ যত্নের অভাবে কেমন হয়ে যাচ্ছে। যত্ন করবে কে? মা নেই যে তার। অনন্তর জন্য সবচেয়ে বড় বেশি খারাপ লাগে লবচন্দ্রের স্ত্রীর। তার নাম উদয়তারা। এই উদয়তারাই সাদকপুরের বনমালীর বোন। এক ঝড়ে এই গ্রামে বেশ ক্ষতি হলো। তবে সবচেয়ে বেশি ক্ষতি হলো অনন্তর মাসির বাবার। যে ঘরে মাসি অনন্তকে নিয়ে শুতো, ঝড়ে সেই ঘর পুরোটা ভেঙে গেছে। ঘরটা পুনরায় তুলে দিতে নিজের সমস্ত জমানো টাকা খরচ করে ফেলল মাসির বাবা। এজন্য এখন তাকে প্রতিদিনই মাছ ধরতে যেতে হয়। যা মাছ পায় তা দিয়ে 4 জনের ভাতের যোগান দিতে হিমশিম খাচ্ছে সে। তাই মাসির বুড়িমা পুনরায় অনন্তর ওপর রেগে উঠল। একদিন দুপুরবেলা চুলার কাছে বসে মাসি অনন্তকে ভাত খাইয়ে দিচ্ছিল। অনন্তকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল মাসির মা। তখন সে অনন্তর দিকে তেড়ে এসে
চুলা থেকে এক মুঠো জ্বলন্ত খড় তুলে নিয়ে অনন্তর মুখে গুজে দিতে চেষ্টা করল। মাঝে এসে দাঁড়ালো অনন্তর মাসি। বুড়ি বোধহয় পাগল হয়ে গেছে। সে সেই জ্বলন্ত খড় অনন্তর বদলে এখন নিজের মেয়ের মুখে গুজে দেওয়ার চেষ্টা করতে লাগলো। এই নিয়ে মা ও মেয়ের মধ্যে লাগলো ধস্তাধস্তি। মেয়ে কায়দা করে মাকে মাটিতে ফেলে দিল। এই আগুনে বুড়ির হাত একটু পুড়ে গেল। বুড়ি তখন উঠে ভাতের পাতিলটা নিয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। মা মেয়ের যুদ্ধে ভয় পেয়ে অনন্ত গিয়েছিল উদয়তারাকে ডাকতে, কিন্তু উদয়তারা বাড়ি ছিল না। তাই অনন্ত একাই ফিরে আসলো। সে এসে দেখলো মাসি মন খারাপ করে আলু থালু হয়ে বসে আছে। অনন্ত কি করবে এখন? কিভাবে সান্ত্বনা দিবে মাসিকে? সে কিছুই ভেবে পেল না। সে চুপ করে মাসির পাশে এসে দাঁড়ালো। তখন মাসিও যেন খুব রেগে গেল অনন্তর উপর। যাচ্ছে তাই বলে গালিগালাজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলল অনন্তকে। অনন্ত রাগে এবং লজ্জায় বাড়ি থেকে বেরিয়ে পড়ল, আর পেছনের দিকে তাকালো না। অনন্ত যখন বাড়ির শেষ সীমানায় চলে এসেছে তখন মাসির রাগ কমে গেছে। সে অনন্তকে ডাকতে লাগলো, কিন্তু অনন্ত ফিরে তাকালো না। সে বাড়ির বাইরে চলে এলো। অনন্তহীন আকাশের তলায় অনন্তর আজ পরম মুক্তি। কারো পিছুর ডাকে সে আর সাড়া দিবে না। প্রথমেই তিতাসের পাড়ে গিয়ে দাঁড়ালো সে। প্রাণ ভরে সে নদীটাকে একবার দেখে নিল। তারপর চলে এলো বাজারের ঘাটে। এই ঘাটেই সেদিন বনমালী তাকে নিয়ে যাবে বলেছিল। কবে আসবে বনমালী? সে বনমালীর জন্য ঘাটের একটি ভাঙা নৌকায় আশ্রয় নিল। ক্ষুধা লাগলে চলে যেত বাজারে। দোকানদার থেকে 1 পয়সা 2 পয়সা ভিক্ষা করে সে খাবার খেত। রাতে এখানে এসে স্যাঁতস্যাঁতে কাঠের ওপর শুয়ে ঘুমিয়ে পড়ত। তারপর একদিন বনমালীর সাথে তার পুনরায় দেখা হলো। বনমালী এর মধ্যে অনন্ত রহস্য ভেদ করে ফেলেছে। তারপর একদিন দেখা গেল বনমালী গোকন ঘাটে তার বোনকে নিতে এসেছে। যাওয়ার সময় সে অনন্তকে নিজের নৌকায় উঠিয়ে নিল। বনমালীর নৌকা তখন তার গ্রামে চলে এসেছে। অনেক দিন পর উদয়তারা নিজের গ্রামে এলো। উদয়তারার আরো 2টো বোন আছে। বড় বোন নয়নতারা, ছোট বোন আসমান তারা। তাদেরও বিয়ে হয়ে গেছে অনেক দূরের দেশে। কখনো তাদের দেখা হয় না। তবে মাছ ধরতে গিয়ে মাঝে মাঝে তাদের স্বামীদের দেখা হয়। এদিকে বনমালীর একা সংসার। সে এখনো বিয়ে করেনি। সে যখন উদয়তারাকে আনতে গিয়েছিল তখন ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গিয়েছিল। এখন এসে দেখি দরজা খোলা। ভিতরে বসে আছে তার 2 বোন নয়নতারা এবং আসমান তারা। তারা ঘুরতে এসেছে। যুক্তি করে ভাইকে দেখতে এসেছে। তাদের স্বামীরাও এসেছে। উদয়তারা বোনদেরকে দেখে খুবই খুশি হলো। অনেক দিন পর তাদের 3 বোনের দেখা হলো। রাতে পুরুষদেরকে অন্য ঘরে বিছানা করে দিয়ে 3 বোন বসলো পিঠা বানাতে। অনন্ত তাদের সাথেই বসেছিল। অনন্তর বিষয়ে উদয়তারা 2 বোনকে বলেছে। 2 বোনও অনন্তকে নিতে চায়, কিন্তু উদয়তারা দিতে চায় না। সে অনন্তকে নিজের কাছে রাখতে চায়। সারা রাত পিঠা বানিয়ে ভোর রাতের দিকে 3 বোন ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে অনন্ত গ্রাম দেখতে বের হলো। অনন্ত উঠানের পর উঠান পার হয়ে চলতে লাগলো। এখানকার বাড়িঘর, প্রকৃতি অনন্তর বেশ ভালো লাগলো। হাঁটতে হাঁটতে অনন্ত মালোপাড়ার শেষ পর্যন্ত চলে আসলো। এরপর আর কোনো বাড়ি নেই। রয়েছে গভীর খাদ। তারপর কেবল পাটের জমি। ফিরে আসার সময় অনন্ত রাধা কৃষ্ণের একটি মন্দির দেখতে পেল। মন্দিরের সাধু বাবাজির সাথে অনন্তর চেনা পরিচয় হলো। শ্রাবণ মাস। এই গ্রামে রোজ রাতেই পদ্মপুরাণ গান হয়। বনমালী দিনের জালে মাছ ধরতে যায় এবং রাতের বেলায় বাড়ি বাড়ি গিয়ে পদ্মপুরাণ গায়। ভারী সুন্দর গলা বনমালীর। এক এক রাতে এক এক বাড়িতে আসর হয়। প্রধান গায়ক বনমালী। সাধু বাবাজি খুবই ভক্তি সহকারে গান শোনে। একদিন আসর শেষে বাবাজি বনমালীকে বলল অনন্তকে যেন এই গ্রামেই রাখা হয়। বাবাজি অনন্তর মধ্যে কৃষ্ণকে দেখতে পেয়েছেন। কৃষ্ণই যেন অনন্তকে এই গ্রামে নিয়ে এসেছেন। তারা অনন্তকে গোপালখালী মাইনর স্কুলে ভর্তি করিয়ে দিবে। কোনো বেতন লাগবে না। ও লেখাপড়া শিখলে এই গ্রামের ভালোই হবে। এই মালো গোষ্ঠীর মধ্যে পড়ালেখা জানা কোনো লোক নেই। বিভিন্ন কিছু লেখাতে বা পড়াতে একজন পড়াশোনা জানা মানুষ দরকার। বাবাজির কথায় সকলে সম্মতি দিল।
বনমালী বাড়িতে ফিরে উদয়তারাকে বলল এই কথা। অনন্ত এখন থেকে এই গ্রামেই থাকবে, তার সাথে গোকন ঘাটে থাকবে না বলে একটু মন খারাপ হলো উদয়তারার। শ্রাবণ মাস শেষ হয়ে গেছে। ঘরে ঘরে এখন মনসা পূজার আয়োজন হচ্ছে। আর হচ্ছে জালা বিয়ের আয়োজন। ধানের চারা বা জালা এর প্রধান উপকরণ, তাই এর নাম জালা বিয়ে। এক মেয়ে বরের মতো সোজা হয়ে দাঁড়ায়, আরেক মেয়ে কনের মতো 7 বার তাকে প্রদক্ষিণ করে। দীপদানির মতো একটি পাত্রে ধানের চারাগুলো রেখে বরের মুখের কাছে নিয়ে প্রতিবার পুছে নেয়। এভাবে জোড়ায় জোড়ায় নারীদের মধ্যে বিয়ে হতে থাকে। আরেক দল নারী শুধু গীত গায়। অনন্ত বেশ উপভোগ করছে এই বিয়ে, তবে বিয়ের থেকেও অনন্ত বেশি উপভোগ করছে মেয়েদের গান গাওয়াটাকে। শ্রাবণ মাসের শেষ তারিখে মালদের ঘরে ঘরে মনসা পূজা হয়। অন্যান্য পূজার চাইতে এই পূজার খরচ কম, আনন্দ বেশি। মালর ছেলেরা ডিঙি নৌকায় চড়ে জল ভরা বিলে লগি ঠেলে আলোড়ন তোলে। সেখান থেকে পাতাল ফুঁড়ে বেরিয়ে আসে শাপলা। যত দূর চোখ যায় শুধু শাপলা ফুল। শাপলা ফুল দিয়ে ছেলেরা মনসাকে সাজায়। মনসার পুষ্পসজ্জা শেষ হলে পুরোহিত আসে। মালদের পুরোহিত ডুমুরের ফুলের মতো দুর্লভ। একজন পুরোহিতকে 10-12 গ্রামে একা একদিনে মনসা পূজা করে বেড়াতে হয়। পূজা শেষ হলে মূর্তির দুই পাশে অনেক শাপলা পড়েছিল। ছেলেরা সেসব শাপলা এনে খোসা ছাড়িয়ে খাচ্ছে এবং খোসার মধ্যে ফুঁ দিয়ে বোতল বানাচ্ছে। কেউ কেউ শাপলা দিয়ে মালা তৈরি করে গলায় পড়ছে। অনন্ত এতক্ষণ চুপ করে বসেছিল। একটি মেয়ে তেমনি অনেক মালা বানিয়ে কার গলায় পরিয়ে দিবে ভেবে পাচ্ছিল না। তখন অনন্তকে দেখতে পেয়ে অনন্তর গলায় পরিয়ে দিল। অনন্ত চট করে সেই মালা খুলে সেই মেয়েটির খোঁপায় পরিয়ে দিল। খুব শীঘ্রই এই কাণ্ডটি ঘটে গেল। কেউ দেখতে পেল না। মালার খোঁপায় মেয়েটিকে বেশ লাগছিল। মেয়েটি তখন অনন্তর নাম জানতে চাইলে অনন্ত তার নাম বলল অনন্ত। মেয়েটি সেটা বিশ্বাস করল না, কারণ মেয়েটির নামও অনন্ত, অর্থাৎ অনন্তবালা। অনন্তর সাথে অনন্তবালার বেশ কিছুক্ষণ কথা হলো। অনন্ত কোথায় থাকে, কে কে আছে, এখানে কার কাছে এসেছে, এসব তথ্য অনন্তবালা জেনে নিল অনন্তর থেকে। অনন্তর মা নেই শুনে অনন্তবালার খুব মায়া হলো অনন্তের উপর। সে অনন্তকে তার বাড়িতে যেতে বলল। অনন্তবালার মা খুবই আদর করে মেয়েকে, অনন্তকেও আদর করবে। কিছুক্ষণ পর অনন্তবালা তার মায়ের ডাক শুনে চলে গেল। এই সময় তিতাসের বুকে ছেলের দল নৌকা বাইচ খেলে। 5 দিন পর নৌকা বাইচ হবে। এখন থেকে তার তালিম চলছিল। সাপের মতো হোঁস হোঁস শব্দে দ্রুত গতিতে রং বেরঙের নৌকা তিতাসের বুকে ভেসে বেড়াচ্ছিল। অনন্ত সহ অনেকেই পায়ে দাঁড়িয়ে তাই দেখতে লাগলো। এমন নৌকা অনন্ত কখনো দেখেনি। অবাক দৃষ্টিতে অনন্ত নৌকাগুলো দেখতে লাগলো। দ্বিতীয় পরিচ্ছেদ, রাঙা নাও। কদিন পর নৌকা বাইচ হবে, তাই বিরামপুর গ্রাম সহ আশেপাশের গ্রামগুলো, অর্থাৎ যে গ্রামগুলো নৌকা বাইচে অংশগ্রহণ করে সেসব গ্রামে বেশ হৈ হৈ পড়ে গেছে। বিরামপুর গ্রামের কাদির সকরকন্দ বাজারে মাঝে মাঝে আলু বিক্রি করে। তার ছেলে সাদিরও যায় বাবার সাথে। সাদিরের 5 বছরের একটি ছেলে আছে, নাম রোমো। তাদের ক্ষেত খামার প্রচুর। ক্ষেতের কাজে সবসময় সাদিরকে ব্যস্ত থাকতে হয়। কাদির খুবই কঠিন প্রকৃতির মানুষ। তার বিভিন্ন কাজে তার ছেলে বউ এমনকি নাতি সমর্থন দিতে পারে না, কিন্তু কিছু বলতেও সাহস পায় না। একদিন কাদির বাজার থেকে ফিরলে সকলে ভাবল আজ তাকে কিছু বলবে, কিছু বিষয়ে কৈফিয়ত চাইবে, কিন্তু না, কাদির খুব রেগে আছে। কাদিরের মুখের কাঠিন্যতা দেখে কেউ কিছু বলতে সাহস পেল না। কিছুক্ষণ পর কাদির তার ছেলে সাদিরকে ডেকে বলল যে উজান চরের মাগুন সরকার কাদিরের নামে মিথ্যা মামলা লাগিয়েছে, এজন্যই তার মাথা খুব গরম হয়ে আছে। মামলাটা হলো অনেক দিন আগে ঝড়ে বাড়ির ক্ষতি হলে কাদির মাগুন সরকারের থেকে 200 টাকা ধার নিয়েছিল। পরের বছর অবশ্য পাট বিক্রি করে সেই টাকা পরিশোধ করে দিয়েছিল। বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল মাগুন সরকার, ডাক দিয়ে টাকা দিয়েছিল কাদির। মাগুন বলেছিল বাসায় ফিরে তংসুক অর্থাৎ স্বীকারপত্র বা হিসাবপত্র ছিঁড়ে ফেলবে।
কিন্তু মাগন সরকার সে কাগজ ইচ্ছে করে ছিঁড়েনি। এতদিন পর মাগন সরকার সে কাগজ দেখিয়ে মামলা করেছে। সুদে আসলে সেই টাকা এখন অনেক বড় সংখ্যা হয়ে গেছে। মামলার কথা শুনে সকলের মন খুব খারাপ হয়ে গেল। তখন সাদিরের শ্বশুর সেখানে উপস্থিত ছিল। সাদিরের শ্বশুরের নাম নিজামত মুহুরী। সে আদালতে মুহুরীর কাজ করে। মামলার অনেক প্যাঁচ তার জানা আছে। সে কাদিরকে সাহায্য করতে চাইল। বলল মাগন ঠাকুরের করা মামলাটা সে দেখবে এবং মাগন ঠাকুরের নামে সে গরু চুরির মামলা ঠুকি দিয়ে এমন প্যাঁচ খেলবে যে মাগন ঠাকুর আর উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু কাদির মিয়া নিজামত মুহুরীর কথায় কান দিল না। সে খুবই সৎ লোক। সৎ থেকে মামলা লড়ে যাবে, এতে যা হবার হবে। তবে এর আগে সে একবার মাগন ঠাকুরের বাড়িতে গিয়ে তার চোখের দিকে তাকাবে। তারপর এই মিথ্যা মামলার কারণ জিজ্ঞেস করবে। আগামীকালই সে যাবে ওখানে। পরের দিন সকালে কাদির মিয়া এসে হাজির হলো মাগন সরকারের বাড়িতে। মাগন সরকার কাদিরকে দেখে এক প্রকার আঁতকে উঠল। কাদির মিয়ার দুই চোখ জবা ফুলের মতো লাল হয়ে আছে। দেখেই বোঝা যায় সারা রাত ঘুম হয়নি। কাদির মিয়া মাগন সরকারের কাছে জানতে এসেছে কেন সে মানুষ হয়ে এত বেইমান হলো, কেন সে কাদিরের বিশ্বাস নিয়ে, সরলতা নিয়ে এমন প্রতারণা করল। মানুষ না দুনিয়ার শ্রেষ্ঠ জীব? এদিকে মাগন সরকারেরও রাতে ঘুম হয়নি। গতকাল রাতে বাড়িতে এসে সে শুনতে পেয়েছে তার সহযোগী এবং বন্ধু দোল গোবিন্দ আর বেঁচে নেই। এরা একসাথেই মানুষের বিশ্বাস নিয়ে প্রতারণা করত, মানুষকে ঠকাতো। এভাবে এই দুজন প্রচুর টাকা করেছে। এদের সাথে আরেকজন আছে, নাম রশিদ। খবরটা শুনে মাগন সরকার যেন ভেতর থেকে মরে গেছে। আর এখন কাদির মিয়াকে দেখে মাগন ঠাকুর মনে মনে বলতে লাগলো, এইবারই শেষবার। এরপর সে আর কোনো মানুষ ঠকাবে না, মানুষের বিশ্বাস নিয়ে প্রতারণা করবে না। এই শেষবার কাদির তার সর্বনাশটুকু মাগন সরকারকে বিনা বাধায় যেন করতে দেয়। কাদিরকে ঠকানোর পরই মাগন ভালো হয়ে যাবে। কাদির যেন মাগন সরকারের মনের কথা বুঝতে পারল। তারপর বলল, তাই হোক মাগন বাবু, আমি সহ্যই করে যাব। তোমার কোনো ভয় নেই, নির্ভয়ে তুমি মামলা চালাও। আমি জমি বিক্রি করে হলেও তোমার ঋণ শোধ করব। এই বলে কাদির মিয়া সেখান থেকে চলে এলো। পরদিন খবর পাওয়া গেল মাগন সরকার মরে গেছে। একটা নারকেল গাছে উঠে মাটিতে লাফ দিয়ে সে আত্মহত্যা করেছে। কাদির এই খবরটা শুনে কেমন উদাস হয়ে গেল। কদিন পর ছাদির তার বাবার কাছে কিছু টাকা চাইল শ্রাবণে নদীতে নৌকা দৌড়াবে, অর্থাৎ নৌকা বাইচে অংশগ্রহণ করবে বলে। কাদির কোনো কথা না বলে ঝাঁপি খুলে 400 টাকা বের করে ছাদিরের হাতে দিয়ে দিল। ছাদির টাকাটা পেয়ে খুব খুশি হয়ে নৌকা তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়ল। ছাদিরের নৌকা তৈরির জন্য একদিন গাছের বড় একটা গুঁড়ি নিয়ে এলো একজন। তার কদিন পর এলো 4 জন করাতি। তারা করাত দিয়ে প্রকাণ্ড গাছের গুঁড়িটাকে কেটে তক্তা তৈরি করতে লাগলো। 2 দিন পর কাজ শেষ হলে তারা চলে গেল। তারপর একদিন মাথায় কয়েকটা কাঠের বাক্স নিয়ে আসলো 4 জন ছুতার মিস্ত্রি। তারা এখানেই অস্থায়ী ঘর তৈরি করলো। সারা দিন সেই তক্তাগুলোর সাহায্যে নৌকা তৈরির কাজ করতে লাগলো। রমু প্রায় সারাক্ষণই এখানে ছুতার মিস্ত্রিদের কাছে বসে বসে বিস্ময় চোখে নৌকা তৈরি দেখত। তারপর দেখতে দেখতে একদিন গোটা একটা নৌকা তৈরি হয়ে গেল। নৌকাটি দেখে রমু তো খুশি হলোই, যারা বানিয়েছে তারাও অনেক খুশি হলো। তাদের বানানো এই নৌকায় কদিন পর পানিতে ভেসে ভেসে কত দূরে যাবে। তাদের কাজের সাক্ষী হয়ে থাকবে এই নৌকাটা। এরপর একদিন ছুতার মিস্ত্রিরা পাওনা নিয়ে চলে গেল। তারপর 3 জন কারিগর এলো রং নিয়ে। তারা দিন রাত কাজ করে নৌকাটাকে বিভিন্ন রং দিয়ে রাঙিয়ে একেবারে প্রাণবন্ত করে তুলল। তারপর একদিন নৌকা জলে ভাসলো। খাল বিল ঘুরে এলো ছাদের। খুবই সুন্দর নৌকা হয়েছে। সাপের মতো হিস হিস করে চলে, শিকারীর তীরের মতো শাঁ শাঁ করে চলে। নৌকাটি দেখে পাড়ার সকলেই বেশ খুশি হলো। এমন অপূর্ব জিনিস রমু এর আগে দেখেনি। এই অপূর্ব জিনিসটা তাদের নিজেদের, কিছুতেই যেন তার বিস্ময় কাটছে না। প্রতিযোগিতার দিন চলে আসলো। তিতাসের বুকে সেদিন অনেকগুলো পালের নৌকা দেখা গেল। সকলেই নৌকা দৌড় দেখতে যাচ্ছে। বনমালীও তার নৌকায় অনন্তবালা, উদয়তারা সহ আরো কয়েকজন নারী পুরুষ নিয়ে এসেছে।
দৌড়ের নৌকাগুলো এখনো তালিম দিচ্ছে। বিকেলের দিকে প্রতিযোগিতা শুরু হবে। নদীর মাঝখান দিয়ে দৌড়ের রাস্তা করা হয়েছে। দুই পাশে অনেক নৌকায় শত শত মানুষ বসে আছে নৌকা দৌড় দেখার জন্য। অনন্ত বালার সাথে অনন্তর বেশ ভাব হয়ে গেছে। তাদের দুজনকে মানিয়েছেও বেশ। অনন্ত বালার পরিবার ভেবে রেখেছে অনন্তকে তারা এখানেই রেখে দিবে। একটু বড় হলে অনন্ত বালাকে অনন্তর হাতে ছেড়ে দিবে। এদের দুজনের নামের যেমন মিল, মনেরও তেমন মিল। এই কথা অনন্ত বালা শুনেছে। নৌকা দেখতে দেখতে অনন্তবালা এসব কথা অনন্তকে বলছে আর মিটিমিটি হাসছে। দুজনের মধ্যে এই নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। তখন অনন্ত খেয়াল করল অন্য একটি নৌকায় অনেকের সাথে তার মাসি অর্থাৎ সুবলের স্ত্রী বাসন্তী এসেছে। অনন্ত অনন্তবালাকে দেখালো এই সেই মাসি যে অনন্তকে বাড়ি থেকে বের করে দিয়েছে। অনন্ত মাসি বলে চিৎকার করল। মাসি অনন্তর ডাকে আকৃষ্ট হয়ে ফিরে তাকিয়ে অনন্তকে দেখে লাফিয়ে অনন্তদের নৌকায় উঠে এসে অনন্তকে জড়িয়ে ধরল। মাসি মাসি বলে অনন্ত হাত বাড়িয়ে দিল। অনন্ত খেয়াল করল মাসির চোখ দিয়ে অশ্রুর বন্যা বইছে। অনন্তর চোখও জলে ভরে উঠল। হঠাৎ পূর্বের কথা স্মরণ হলো অনন্তর। তখন অনন্তর মুখের শিরাগুলো এবং হাতের কবজিগুলো শক্ত হয়ে উঠল। সে ধীরে ধীরে বলল, মাসি, আমাকে তুমি ছেড়ে দাও। তখন মাসি অনন্তর কাছে জানতে চাইল সে কি মাসির পর হয়ে গেছে নাকি। তখন অনন্ত বলল, আপন তো কখনোই ছিলাম না মাসি, মার বান্ধবী তুমি। মা যতদিন বেঁচে ছিল তোমার কাছে আমার আদর ততদিনই ছিল। মা মরে গেল, তোমার সেই আদরও হাট বাজারের মতো ভেঙে গেল। অনন্তর মুখে এমন কথা শুনে মাসি খুবই অবাক হলো। সে ভাবল হয়তো উদয় তারা অনন্তকে এসব কথা শিখিয়ে দিয়েছে। এই নিয়ে উদয়তারা এবং মাসির মধ্যে বেশ তর্ক গালিগালাজ হতে লাগলো। তর্কের এক পর্যায়ে মাসি উদয়তারার কথায় অপমানিত হয়ে রাগে অনন্তকে ধরে খুব করে পিঠের মধ্যে কিল এবং থাপ্পড় দিতে লাগলো। অনন্ত কোনো প্রতিবাদ করল না। সে চুপ করে মাসির মার খেয়ে গেল। মার খেতে খেতে অনন্ত নৌকার পাটাতনের উপর নেতিয়ে পড়ল। সকলেই অবাক হয়ে গেল এতে। তখন উদয়তারা সম্বিত ফিরে পেয়ে অনন্তকে থাবা দিয়ে উঠিয়ে জড়িয়ে ধরে মাসির থেকে লুকিয়ে রাখল। অনন্ত তখন ভয়ে কাঁপছিল। তারপর উদয়তারা সহ আরো কয়েকজন স্ত্রীলোক মিলে মাসির ওপর ঝাঁপিয়ে পড়ল। প্রহারে প্রহারে জর্জরিত করল মাসিকে। তারপর অতি কষ্টে মাসি তার শরীরটা তুলে টলতে টলতে তার নৌকায় এসে উঠল। এমন অপমানিত কখনো হয়নি সুবলের স্ত্রী। রাগে এবং লজ্জায় সুবলের স্ত্রী তখন পাটাতনের ওপর শুয়ে শুয়ে কাঁদতে লাগল। উদয়তারা সুবলের স্ত্রীকে মারতে পেরে বিজয়ে গর্বে ফুলতে লাগল। অনন্ত তখনও কাঁপছিল। যারা এই মারামারি আগ্রহ নিয়ে দেখছিল তারা ধীরে ধীরে তাদের দৃষ্টি সরিয়ে নৌকাদৌড়ের দিকে রাখল। কিছুক্ষণ পর নৌকাদৌড় শুরু হবে। সুবলের স্ত্রী তাদের নৌকাকে ফিরে যেতে বলল। এত অপমানিত হওয়ার পর এখানে আর থাকা যায় না। তারা বাড়ির উদ্দেশ্যে যাত্রা করল। কিছু দূর এগিয়ে দেখল এখনো অনেক নৌকা সেই নৌকাদৌড় দেখার জন্য যাচ্ছে। চতুর্থ অধ্যায়, প্রথম পরিচ্ছেদ, দুরঙা প্রজাপতি। সুবলের স্ত্রীর জীবনে খুব বড় একটা ঝড় বয়ে গেছে। ছেলেবেলায় মা বাবা তাকে খুব ভালোবাসতো। কোনোদিন গায়ে হাত তুলিনি। মালোপাড়ায় মেয়েদের মধ্যে প্রচুর ঝগড়া হয়, গালিগালাজ হয়, কিন্তু গ্রামের কেউ সুবলের স্ত্রীকে কখনো গালিগালাজ করেনি। পাড়ার মধ্যে তার নিজের একটা মর্যাদা ছিল। আজ সেই মর্যাদা একেবারে খর্ব হয়ে গেছে। আজ সে দেহে ও মনে বিপর্যস্ত। সমস্ত শরীরে তার ব্যথা। এখানে ওখানে ফুলে গেছে। সেই নৌকা থেকে নেমে এসে ঘরে গিয়ে পাটি বিছিয়ে শুয়ে রইল। নৌকায় অন্যান্য মেয়ে যারা ছিল তাদের থেকে ধীরে ধীরে গ্রামের সকলেই ঘটনাটি জানতে পারল। লজ্জায় এবং অপমানে সুবলের স্ত্রী মানুষকে মুখ দেখাতে কুণ্ঠা বোধ করতে লাগলো। পরের দিন ধীরে ধীরে সুবলের স্ত্রী সুস্থ হয়ে গেল। অপমান ভুলে থাকতে সে কাজে মন দিল। সুবলের স্ত্রীর মধ্যে বিপ্লবী নারী বাস করে। সে কিছুতেই দমে থাকতে জানে না। সে কারো কথায় কান না দিয়ে নিজের কাজ করে যেতে লাগলো।
অন্যদিকে সেদিন কাদিরের ছেলে ছাদিরের নতুন নৌকাটা নৌকা দৌড়ে অংশগ্রহণ করেছিল, কিন্তু নৌকাটা সেখান থেকে আর ফিরে এলো না। এই খেলায় প্রতি বছর কারো না কারো নৌকা ধ্বংস হয়ে যায়। পূর্ব শত্রুতার জেরে সকলেই মিলে নৌকা দিয়ে আঘাত করে নৌকা ভেঙে গুঁড়িয়ে দিয়ে প্রতিশোধ নেয়। সেই নৌকা নদীতে তলিয়ে যায়। কয়েকজন মানুষও মারা যায় এতে। এবার সেই ঝড় গেল ছাদের নৌকার উপর দিয়ে, অথচ তার কোনো পূর্বশত্রু ছিল না। ছাদির পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছিল। সেখান থেকে বনমালী তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ছাদিরের নৌকায় যারা যারা ছিল সকলেই পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছিল। অন্যান্য নৌকাগুলো তাদের সকলকে উদ্ধার করে ধীরে ধীরে বাড়িতে পৌঁছে দেয়। এজন্য ছাদিরের মন খুব খারাপ। তার এত সুন্দর নৌকাটা ধ্বংস হয়ে গেল। বনমালীর উপরে কাদিরের বাড়ির সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করল। এই বনমালী অনেক পূর্বে কাদিরের আলুর নৌকা পানিতে ডুবে যাওয়া থেকে রক্ষা করেছিল। আজ রক্ষা করল পুত্র ছাদিরকে। তারা বনমালীকে আজকের রাতটা এখানে থেকে যেতে বলল। বনমালী রাজি হলো। কাদিরের একমাত্র মেয়ে জমিলা। সে অনেক দিন পর শ্বশুরবাড়ি থেকে এখানে বেড়াতে এসেছে। ছাদিরের স্ত্রী এবং জমিলা মিলে বনমালীদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করতে লাগলো। জমিলার সাথে উদয় তারার এবং অনন্তর সাথে ছাদিরের পুত্র রমুর বেশ ভাব হয়ে গেল। পরদিন বনমালীরা গ্রামে ফিরে এলো। গ্রামে ফিরে অনন্ত পড়ালেখায় মন দিল। দেখতে দেখতে অনন্তর শিশু শিক্ষা শেষ হয়ে গেল। অনন্তকে দেখে বনমালীর বেশ গর্ব হতে লাগলো। পড়াশোনায় খুব মনোযোগ অনন্তর। ধীরে ধীরে শিশু শিক্ষা শেষ করে অনন্ত বাল্য শিক্ষা ধরল। অনন্ত বালাকেও অনন্তর সাথে পড়তে দেওয়া হলো। তবে অনন্ত বালার মনোযোগ নেই পড়াশোনার প্রতি। সে পড়াশোনা বাদ দিয়ে অনন্তর সাথে গল্প করতে চায়, হাসাহাসি করতে চায়। একদিন গল্পে গল্পে অনন্তবালা অনন্তকে বলল, যেহেতু তাদের দুজনের একই নাম, তাই অনন্তবালার পরিবার অনন্তর নামটি বদলে দিতে চাচ্ছে। অনন্তবালার মা অনন্তর নাম রেখেছে হরনাথ। সেই নাম পছন্দ না হওয়ায় ছোট খুড়ি রেখেছে পীতাম্বর। আবার এই নাম পছন্দ না হওয়ায় বড় খুড়ি রেখেছে গদাধর। তারপর বলল, অনন্তবালার পরিবার সারা জীবন অনন্তকে এখানে রাখার চেষ্টা করছে। অনন্ত থাকতে না চাইলে তাকে বেঁধে রাখা হবে। তখন অনন্ত বলল, সে থাকবেও না, তাকে বেঁধেও রাখতে পারবে না। একদিন হুট করেই সে চলে যাবে, কেউ জানতেও পারবে না। অনন্ত সত্যি সত্যি এখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। পাঠশালা থেকে ফিরে আসার পথে একটি নাপিত বাড়ি পড়ে। নাপিতানিকে অর্থাৎ নাপিতের স্ত্রীকে একদিন অনন্ত রামায়ণ পড়ে শুনিয়েছিল। এতে নাপিতানি খুবই খুশি হয়েছে। সে বুঝতে পেরেছে একদিন অনন্ত অনেক শিক্ষিত হবে। তাই সে অনন্তকে বলেছিল এই গ্রাম থেকে বড় শহর একেবারে কুমিল্লায় চলে যেতে। সেখানে তেমন খরচ ছাড়াই অনেক পড়াশোনা করতে পারবে অনন্ত। এখানে থাকলে তাকে আর কদিন পর মালও বানানো হবে। জাল কাঁধে নিয়ে ভোররাতে চলে যেতে হবে নদীতে মাছ ধরতে। কিন্তু অনন্তকে তা হলে চলবে না। তাকে অনেক শিখতে হবে, অনেক জানতে হবে। বামুন কায়েতের ছেলেদের মতো তাকে এলে বিয়ে পাশ করতে হবে। এই পৃথিবী সম্পর্কে, সমুদ্র পর্বত, সংসার সম্পর্কে সবকিছু তাকে জানতে হবে। অনন্ত এসব কথা শুনতো আর রাত দিন শুধু ভাবতো। একদিন সে সত্যি সত্যি এই এলাকা ছেড়ে পড়াশোনার তাগিদে শহরে চলে গেল। অন্যদিকে গোকন ঘাটের মালদের মধ্যে একতা ধীরে ধীরে ভেঙে যেতে লাগলো। এই একতা ভাঙার পেছনে বড় ভূমিকা রেখেছে যাত্রা দল। তারা মালদের এতদিনের সংস্কার, ঐতিহ্য, সংস্কৃতি ভেঙে ফেলেছে। এখন মালোপাড়ায় দুটো দল হয়ে গেছে। এক দল যাত্রা দেখে নিজেদেরকে ধ্বংস করার পথে, অন্য দল নিজেদের বাপ দাদার সংস্কৃতিকে রক্ষা করার পথে। কিন্তু বাপ দাদার সংস্কৃতিকে রক্ষা করার দলের মানুষজন খুবই কম। সুবলের স্ত্রী এবং মঙ্গলার পুত্র মোহন এদের সাথে আছে গুটি কয়েক মালো। বেশিরভাগ মালই সেই যাত্রা দেখে নিজেদের এতদিনের সংস্কৃতি ভেঙে ফেলার পক্ষে। যাত্রা দলের নিত্য নতুন সাজসজ্জা, নতুন সুরের গান, নাটক, অভিনয়ে বারবার মুগ্ধ করতে লাগলো মালদের। তারা অনেক চেষ্টা করেও নিজেদের সংস্কৃতি আঁকড়ে ধরে থাকতে পারল না। একসময় সুবলের স্ত্রী এবং মোহন বাদ দিয়ে পাড়ার সকল মালই যাত্রা দেখায় গা ভাসিয়ে দিল।
দ্বিতীয় পরিচ্ছেদ। ভাসমান। মালদের ব্যক্তিত্ব, বৈশিষ্ট্য, সংস্কৃতি ধীরে ধীরে লোপ পেতে লাগল। তাদের নিজস্ব একটি সামাজিক নীতির বন্ধন ছিল, সেটিও ধীরে ধীরে কমে আসলো। একসঙ্গে কোনো কাজ করতে তারা পূর্বের মতো আর জোর পায় না। সামান্য বিষয় নিয়ে তারা একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হয়, মারামারি করে। গুরুজনদের প্রতি ধীরে ধীরে ভক্তি কমে যেতে লাগলো যুবকদের। রোজগারের প্রতিও আর আগের মতো মন নেই তাদের। তাদের পাড়াতে এখন যাত্রাওয়ালাদেরই আধিপত্য। এই আধিপত্য মালদের তেমন ভালো লাগতো না, কিন্তু কেউ কিছু বলতেও পারতো না। মোদ্দা কথা, ধীরে ধীরে মালদের খুব অবনতি হতে লাগলো। মনুষ্যত্বের পর্যায় থেকে তারা অনেক নিচে নেমে গেল। এই সুযোগে কোম্পানির লোক এসে নানাভাবে মালদেরকে নির্যাতন করতে লাগলো। বুড়োদের দাড়ি ধরে ধরে মারতে লাগলো। কেউ কোনো প্রতিবাদ করার সাহস এবং শক্তি কিছুই পেল না। তারা দুর্বলের মতো অত্যাচার সহ্য করে যেতে লাগলো। এমন সময় খবর পাওয়া গেল তিতাস নদীতে চর জেগে উঠছে। খবরটি প্রথম আনলো এই পাড়ারই রাধাচরণ মালো। সেদিন সে যাত্রাবাড়ির টেকে মাছ ধরতে গিয়ে বুঝতে পেরেছে নদীর স্রোত আগের দিকে নেই, অন্যদিকে ঘুরে যাচ্ছে। এর কারণ সেখানে ধীরে ধীরে চর জেগে উঠছে। সে একটা লম্বা বাঁশ দিয়ে নিচে গুঁতো দিতেই নিচে ডাঙা টের পেল। দেখতে দেখতে সেই চর আরো উঁচু হয়ে গেল। এখন নদীর মাঝ পর্যন্ত মালোরা হেঁটেই যেতে পারে, গলা পর্যন্ত পানি হয়। খবরটা শুনে সকল মালোর মাথায় হাত। কারণ তিতাস একদিন শুকিয়ে যাবে, তিতাসে চর পড়বে, এটা মালোরা কখনোই চিন্তা করতে পারেনি। তারা সবসময় ভেবে এসেছে তিতাস মানে সারা বছর থই থই পানি এবং এভাবেই থাকবে সারা জীবন। মালোরা বুঝতে পারল যাত্রা দলের পিছনে ছুটে ছুটে নিজেদের সংস্কারকে ভুলে যাওয়ায় ভগবানের ক্রুদ্ধ দৃষ্টি পড়েছে তাদের উপর। এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না নদীতে। বর্ষাকালে তিতাসে জল আগের মতো থাকলেও বর্ষার শেষে নদীর মাঝে চর পড়ে সেই তিতাস দুই ভাগ হয়ে গেল। তিতাস পাড়ের মালোরা কষ্টে সৃষ্টে বেঁচে থাকতে লাগলো। অনেকেই মরে গেল, অনেকেই এখান থেকে অন্য কোথাও চলে গেল। এখানে থেকেই অন্য কোথাও কোনো কাজ করতে লাগলো। কেউ কেউ ভিক্ষাও করতে লাগলো। যেন এই তিতাসে আর মালোদের অধিকার নেই। অধিকার তখন ছিল যখন তিতাসে পানি ছিল। এখন পানি নেই, আছে মাটি। মাটিতে মালোদের কোনো অধিকার নেই। অধিকার কৃষকদের। কৃষকরা সেই দূর থেকে এসে নদীতে জেগে ওঠা চরের দখল নিল। তারা চাষাবাদ করতে লাগলো। অন্যদিকে বনমালীদের ওখানেও একই অবস্থা। অনন্তর কোনো খোঁজ নেই। অনন্তবালার বয়স বেড়ে যাচ্ছে। এই বয়সে মালোপাড়ার কোনো মেয়ের বিয়ে হয়নি এমনটা এখন পর্যন্ত হয়নি। অনন্তবালার বাবা অনন্তর আশায় দিন গুনছে। সে বনমালীকে শহরে পাঠিয়েছে বেশ কয়েকবার অনন্তর খোঁজে, কিন্তু কোনো খোঁজ সে পায়নি। তবে খোঁজ একবার পেয়েছিল, সেটা 7 বছর পর। বনমালী স্টেশনে দাঁড়িয়েছিল। সে এখন মজুর খাটে। মানুষের বাড়ি বাড়ি ঘুরে কাঁধে করে ভাঁড় নিয়ে অন্যের মালিকানায় মাছের পোনা বিক্রি করে। সারা দিন এত পরিশ্রম করার পর যে অর্থ পায় তাতে কোনো রকমে চলে যায় তার সংসার। অথচ একসময় বনমালী সারাদিন নদীতে ঘুরে স্বাধীনভাবে মাছ ধরত। কত সুখের দিন ছিল তার। বনমালী পোনা বিক্রি করে ফিরতি পথে অনন্তকে দেখেছিল স্টেশনে বসে কয়েকজন ভদ্রলোকের সাথে গল্প করছে। বনমালী গিয়েছিল অনন্তর কাছে, কিন্তু অনন্ত প্রথমে চিনতে পারেনি। বনমালী কেমন হয়ে গেছে, তাকে এখন ভিক্ষুকের মতো দেখায়। ভালো কোনো পোশাক গামছা নেই গায়ে। পরে অনন্ত তাকে চিনতে পেরে বুকে জড়িয়ে ধরেছিল। হোটেলে নিয়ে পেট ভরে ভাত খাইয়েছে, নিজের সাথে রেখেছে। উদয় তারার জন্য এবং মাসি অর্থাৎ সুবলের স্ত্রীর জন্য একটি করে শাড়ি কিনে দিয়েছে। 6 মাস পর অনন্তর বিয়ে পরীক্ষা। পরীক্ষা শেষ করে সে গ্রামে যাবে বনমালীদের দেখতে। ধীরে ধীরে বনমালী শুকিয়ে যাচ্ছে। তার শরীরের শক্তি কমে যাচ্ছে। ভার বয়ে বয়ে কাঁধে কালো দাগ পড়ে গেছে। কোমর গেছে সামনের দিকে ঝুঁকে। মালদের সকলেরই এই একই অবস্থা। এভাবেই দিন যেতে লাগলো। অনন্তবালারা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। অনন্ত তাদের কোনো আশা দেয়নি। এখন অনন্ত খুবই শিক্ষিত লোক, ভদ্রলোক। তার হয়তো অনন্তবালার সাথে ছেলেবেলায় কাটানো সেই দিনগুলোর কথা মনে নেই।
অনেকদিন পর অনন্তকে একদিন দেখা গেল শহর থেকে দলবল নিয়ে মালোপাড়ায় এসে বিভিন্ন সামাজিক কাজকর্ম করতে। ইতোমধ্যেই বনমালী মারা গেছে। কাদির তার ফসলের বীজগুলো অনন্তকে দিয়েছে মালোদের মাঝে বিলিয়ে দিতে। মালোরা যেন চাষাবাদ করে বেঁচে থাকতে পারে, অনন্ত সেই কাজই করছে। পাশাপাশি মালোদের মাঝে খাবার বিলি করছে সে। এভাবে একদিন অনন্ত এলো গোকন ঘাটে। গোকন ঘাটে তখন দুইজন মাত্র মানুষ বেঁচে আছে, রামকেশব এবং সুবলের স্ত্রী বাসন্তী। আর সকলেই মারা গেছে বা এখান থেকে অন্য কোথাও চলে গেছে। একদিন শহরের বাবুদেরকে নিয়ে অনন্ত গোকন ঘাটে খাবার বিতরণ করার জন্য এলো। একটা বড় পাতিলে অনেক ভাত রয়েছে। বুড়ো রামকেশব একটি মাটির সরা নিয়ে টলতে টলতে এসে দাঁড়িয়েছে। সরাতে অনন্ত ভাত তুলে দিল। সে চলে গেলে এলো সুবলের স্ত্রী। সে একটি মালসা নিয়ে এলে সেই মালসায় অনন্ত তাকেও ভাত তুলে দিল। সুবলের স্ত্রী নিজের পরিচয় দিল না। ভাত নিয়ে সে নিঃশব্দে সেখান থেকে চলে গেল। সুবলের স্ত্রীর চোখে জল এলো। সে কেঁপে উঠল। কাঁপুনিতে তার হাত থেকে ভাতের মালসাটা মাটিতে পড়ে গেল। এভাবে দিন যেতে যেতে ধান কাটা শেষ হয়ে গেল। বর্ষা এলো। বর্ষার পানিতে তিতাস নদী পূর্বের রূপ ধারণ করল। এখন দেখলে বোঝার কোনো উপায় নেই যে কিছুদিন আগেও এখানে বড় একটি চর ছিল। চারদিকে পানি কেমন থই থই করছে। বর্ষা দেখে মালোপাড়ায় এক সময় খুশির বন্যা বয়ে যেত। সেই মালোপাড়া এখন আর নেই। কোনো মানুষ নেই সেখানে। আছে শুধু মালোপাড়ার মাটি আর কিছু গাছপালা। বর্ষার শেষে নদী আবার শুকিয়ে যাবে। তিতাস নদীকে তখন খুঁজে পাওয়া যাবে না।